হ্যাঁ স্যার, রেকর্ডিং স্টার্ট হয়েছে। সম্মানীয় অধ্যক্ষ অধ্যাপক ডক্টর দেবপ্রসাদ সাহু স্যার, আজকের এই 61তম পর্বের মুখ্য আলোচক ডক্টর জ্যোৎস্নাশিস ঘোষ মহাশয় সহ যে সমস্ত শারীরশিক্ষা এবং ক্রীড়াবিজ্ঞান জগতের বিশিষ্ট গুণীজনেরা আছেন, সকলেরই অনুমতি সাপেক্ষে, সকলেরই আশীর্বাদ নিয়ে আমরা শুরু করতে চলেছি সুস্থ দেহে সুস্থ মন এই নিয়েই আলাপনের 61তম পর্ব। মূলত আমরা এই প্ল্যাটফর্মে প্রতিটা এপিসোডেই শারীরশিক্ষা এবং ক্রীড়াবিজ্ঞান তথা শিক্ষা বিজ্ঞানের সঙ্গে জড়িত বিশিষ্ট আলোচকদের নিয়ে এসে চেষ্টা করি বাংলা ভাষাভাষী তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত শারীরশিক্ষা এবং ক্রীড়াবিজ্ঞান জগতের শিক্ষার্থী তথা শিক্ষক সকলের সাথে থেকে আমাদের এই আলাপনকে এগিয়ে নিয়ে যাওয়ার। আজকের এই পর্বে আমাদের সঙ্গে আছেন, ইতিমধ্যে যুক্ত হয়েছেন আমাদের পূর্ববর্তী পর্বের মুখ্য আলোচকেরা ডক্টর সৈকত চ্যাটার্জি স্যার, ডক্টর সঞ্জীব কুমার ভৌমিক স্যার সহ আরও যে সমস্ত শিক্ষক শিক্ষিকা অধ্যাপক অধ্যাপিকা আছেন, সকলকে যথাযথ সম্মান শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানিয়ে আমরা শুরু করতে চলেছি আলাপনের 61তম পর্ব। প্রতিটি পর্বের ন্যায় এই পর্বেও আমাদের স্বাগত ভাষণ দেবেন আমাদের মহাবিদ্যালয়ের সম্মানীয় অধ্যক্ষ অধ্যাপক ডক্টর দেবপ্রসাদ সাহু স্যার, যার স্বাগত ভাষণের মধ্যে দিয়ে আমরা শুরু করেছি এবং এগিয়ে চলেছি এবং ক্রমাগত অনুপ্রেরণা পাচ্ছি আরও এগিয়ে চলার। নমস্কার স্যার। নমস্কার, গুড ইভিনিং। সুস্থ দেহে সুস্থ মন এই নিয়ে আলাপন। পশ্চিমবাংলার অত্যন্ত গ্রামীণ এলাকা ঝাড়গ্রাম জেলায় অবস্থিত আমাদের এই সেবা ভারতী মহাবিদ্যালয়। সেবা ভারতী মহাবিদ্যালয় 1964 প্রতিষ্ঠিত হয়েছিল আদিবাসী অধ্যুষিত এলাকায়। সেই সেবা ভারতী মহাবিদ্যালয়ের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রাচীন শারীরশিক্ষা বিভাগ, সেই শারীরশিক্ষা বিভাগের উদ্যোগে সুস্থ দেহে সুস্থ মন এই নিয়ে আলাপন, এইরকম একটা পর্ব 100 লেকচার সিরিজের শারীরশিক্ষার বিকাশে বিস্তারে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়ার জন্য আমরা একটা লেকচার সিরিজ শুরু করেছি। আজকে তার 61তম পর্ব। এই 61তম পর্বে উপস্থিত পশ্চিমবাংলা তথা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের, বিভিন্ন মহাবিদ্যালয়ের, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষয়িত্রীবৃন্দ এবং যাদের জন্য এই অনুষ্ঠান, শারীরশিক্ষার শিক্ষার্থী সবাইকেই মহাবিদ্যালয়ের পক্ষ থেকে অধ্যক্ষ হিসাবে স্বাগত জানাচ্ছি আলাপনে। শারীরশিক্ষার 61তম পর্বের পূর্ববর্তী যারা বক্তা ছিলেন, যারা তাদের সুচিন্তিত মতামত দিয়ে শারীরশিক্ষাকে এবং আলাপনকে সমৃদ্ধ করেছেন মহাবিদ্যালয়ের পক্ষ থেকে, তাদেরকে সবাইকেই স্বাগত জানাচ্ছি আলাপনে। আজকের বক্তা হিসাবে আমরা পেয়েছি বিশিষ্ট শারীরশিক্ষাবিদ ডক্টর জ্যোৎস্নাশিস ঘোষ মহাশয়, যার খ্যাতি, নাম, পরিচিতি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। যিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড হেড ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন, রাষ্ট্রগুরু সুরেন্দ্র কলেজ, ব্যারাকপুর, কলকাতা। ওনাকে মহাবিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষভাবে স্বাগত জানাচ্ছি। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি ওনার সুচিন্তিত মতামত শোনার জন্য। বক্তব্য দীর্ঘায়িত বেশি না করে পূর্ববর্তী বক্তা যারা উপস্থিত আছেন, আলাপনকে সমৃদ্ধ করেছেন, বিশেষভাবে তাদেরকেও আমি মহাবিদ্যালয়ের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি এবং আলাপন সুষ্ঠুভাবে চলুক। আপনাদের সুচিন্তিত মতামতের দ্বারা আলাপন একটা নির্দিষ্ট জায়গায় প্রতিষ্ঠিত হোক, এই বলে আমার এই স্বাগত ভাষণ শুরু করছি, শেষ করছি। Thank you very much, sir. Thank you very much, respected Principal Dr. Debaprasad Sahu sir, Seva Bharati Mahavidyalaya, for a beautiful and motivating welcome address. Now I would like to invite Dr. Mrityunjay Das, Assistant Professor, Seva Bharati Mahavidyalaya, to give an introduction about Speaker of the Day, Dr. জ্যোৎস্নাশিস Ghosh sir. Over to Mrityunjay Das.
অসংখ্য ধন্যবাদ ম্যামকে। ডক্টর জ্যোৎস্নাশিস ঘোষ আজকের আমাদের মুখ্য আলোচক। তার সঙ্গে পরিচয় করানোর আগে দু একটা কথা আমরা যেমন বলি গতানুগতিকভাবে আমাদের শিক্ষার্থীদের তথা উপস্থিত সমস্ত সুধীবৃন্দদের সাথে পরিচিত করানোর জন্য। অত্যন্ত গুণী একজন মানুষ, যিনি আমাদের মাত্র একটি ডাকেই সাড়া দিয়েছেন এবং তিনিও মনে প্রাণে শারীরশিক্ষার প্রচার এবং প্রসারে কিভাবে অঙ্গাঙ্গিভাবে যুক্ত হতে চান তার এই ফিডব্যাকে আমরা পেয়েছি। তাই একদম শুরুতেই স্যারকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য। ডক্টর জ্যোৎস্নাশিস ঘোষ ইতিমধ্যে আমাদের সম্মানীয় অধ্যক্ষ বলেছেন যে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের শারীরশিক্ষা বিভাগের সম্মানীয় বিভাগীয় প্রধান এবং সহকারী অধ্যাপক রূপে নিযুক্ত আছেন। এছাড়াও দীর্ঘ 15 বছর ধরে তিনি শিক্ষা এবং কর্মজীবনে আছেন, একজন অধ্যাপক হিসাবে কাজ করে চলেছেন। তিনি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যেমন শিক্ষা গ্রহণ করেছেন, ঠিক তেমনই নানান রকম ভাবে অধ্যাপনার কাজে নিযুক্ত হয়েছেন বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে। তার স্পেশালাইজেশন গেম ক্রিকেট, তিনি খুব ছোট থেকে ক্রিকেট খেলেছেন এবং জেলা স্তর রাজ্য স্তরে অংশগ্রহণ করেছেন। তাছাড়াও স্যারের যে স্পেশালাইজড এরিয়া ইন থিওরি, স্পোর্টস, বায়োমেকানিক্স অ্যান্ড রিসার্চ মেথোডোলজি, সে প্রসঙ্গে আমরা জানলাম। এছাড়াও স্যার তার অধ্যাপনার কাজের সাথে সাথে তিনি বিভিন্ন রকম অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত আছেন। প্রেজেন্টলি তিনি 6টা বিশ্ববিদ্যালয়ে পেপার সেটার এবং মডারেটর হিসেবে কাজ করছেন। এছাড়াও ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ক্রিকেটের কোচ হিসেবে কাজ করছেন। এরকম বহু প্রতিভার অধিকারী, বিবিধ প্রতিভার অধিকারী একজন মানুষকে আমরা দেখলাম। তার সঙ্গে সঙ্গে তিনি যে শুধুমাত্র তার প্র্যাকটিক্যাল বা থিওরিটিক্যাল নলেজই জ্ঞান করেছেন এবং সেটা বিতরণ করেছে এমনটা নয়, তার বাইরে তিনি রিসার্চের বিভিন্ন ক্ষেত্রে more than 25 papers published, presented and published in various international and national level seminar, conference and journals. আমরা এরকম একজন মানুষকে আমাদের মধ্যে পেয়ে সত্যি আমরা আনন্দিত এবং আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি স্যারের যে আলোচ্য বিষয় সেই প্রসঙ্গে তিনি আলোকপাত করবেন এবং আমাদের সকলকে সমৃদ্ধ করবেন, ঋদ্ধ করবেন, এই কামনা করে আমি অনুরোধ করছি আজকের আমাদের মুখ্য আলোচক ডক্টর জ্যোৎস্নাশিস ঘোষ মহাশয়কে তার যে বিষয় সে বিষয়ে আলোকপাত করার জন্য। নমস্কার স্যার। হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ, আমার কথা বা আমাকে দেখা যাচ্ছে পরিষ্কার? একদম একদম স্যার পরিষ্কার। ওকে। Anyway, so at first I would like to express my warm gratitude to the whole organizing team of this Seva Bharati Mahavidyalaya, especially the principal, the honorable principal of the college, Dr. Deo Prasad Sahu Mahasaya, whose brainchild and the entire team is this Alapur. We have to remember one thing, first and the foremost, that to start an unconventional thing, it needs determination. It needs an iron strong determination. Alapur shuru korte seta legeche. But to continue such types of unconventional thing, it is more than a year now. Without a single failure, it needs dedication and discipline. So, on my personal behalf, I congratulate and thanks to you, the entire team of Seva Bharati Mahavidyalaya Department of Physical Education, as the chief patron, Dr. Deo Prasad Sahu sir, the chairman, Dr. Vinod Chaudhary sir, the organizing secretary, Dr. Keshav Chandra Bhog, and the organizing joint secretary, Dr. Mrityunjoy Das sir. My sincere gratitude to you. Now I am coming towards my main topic. But before starting the main topic, let me console something. You may call it a disclaimer that yes, I am a bit of old school. আমি কিছুটা পুরনোপন্থী। তার কারণ হিসেবে বলতে পারি যে আমি যে সমস্ত স্যারদের সান্নিধ্যে এসেছি বা স্বনামধন্য যে সমস্ত স্যাররা এখানে উপস্থিত আছেন তাদের সান্নিধ্যে এসেছি, আমি দেখেছি তারা শুধুমাত্র বক্তব্য দিয়ে আমাদের হিপনোটাইজ করে রাখতেন ঘন্টার পর ঘন্টা। তাদের কোনো, সত্যি কথা বলতে কি, সেরকম কোনো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের দরকার হতো না। তাদের ভোকাল পাওয়ার এবং তাদের ডেপথ অফ নলেজ এতটাই গভীর, এতটাই আনকনভেনশনাল যে তারা ঘন্টার পর ঘন্টা কেটে যেত, আমরা হাঁ করে তাদের বক্তব্য শুনতাম। সো দ্য থিং ইজ দ্যাট টুডে my lecture, my discussion, I am not going to call it a lecture because
it's a discussion, it's a two-way process. The content of the topic is perceptual cues, the importance of perceptual cues in sports. I am going to I am going to discuss the thing not in a PowerPoint. I am going self-demonstration for your betterment, I guess. And in a such way, I now come to my main part, the main topic. I sincerely give my heartful respect and gratitude to Mr. Shatrajit Lahiri, the chief coach of MS Dhoni Cricket Coaching Association, because through his lecture, through his discussion, I am very much motivated and inspired to get such a wonderful concept. The name is perceptual cues. So, what is perceptual cues? The perceptual cues is to get some stimulus from the others who are present in front of me without their consent. Such a magic word. মানে আমরা আমাদের অপোনেন্ট যারা আছে টিমে, মানে আমরা যখন কোনো কম্পিটিশন খেলি বিভিন্ন গেমস এন্ড স্পোর্টসে, তাদের অ্যাপিয়ারেন্সে, তাদের জেস্চারে, তাদের স্টান্টসে, তাদের প্লেইং অ্যাবিলিটিতে we can get so far and so most information about them without their knowing, so that we can include such information against them. খুব সোজা বাংলায় বলি, আমরা আমাদের অপোনেন্টের থেকে এমন কিছু ইনফরমেশন গ্যাদার করব যেগুলো তারা আমাদের দিচ্ছে না, কিন্তু আমরা তাদের প্লেইং অ্যাবিলিটি, তাদের স্টান্স, তাদের অ্যাপিয়ারেন্স, তাদের জেস্চার, এই সমস্ত থেকে পেয়ে যাচ্ছি, যেটা আমরা তাদের এগেইনস্টে ব্যবহার করতে পারি। The thing is that the perceptual cues in sports, মানে আমরা এন্টায়ার স্পোর্টস কে রিলেট করতে পারি, যে কোনো রকম স্পোর্টস, কিন্তু as because of the time is very much short and the scope, the boundary is so much bigger, তার জন্য আমি শুধুমাত্র কিছুটা, যেহেতু আমি আগে যারা ইন্ট্রোডাকশন দিলেন আমার যারা দিলেন আর কি, যারা বললেন যে আমার যেহেতু আই এম স্পেশালাইজড ইন ক্রিকেট, নট স্পেশালাইজড মানে আমি টুকটাক একটু খেলেছি, তার জন্য তার কিছুটা ট্যাকটিক্যাল, তার টেকনিক্যাল পার্টটা আমি কিছুটা জেনেছি আমাদের স্যারদের থেকে। তো আমি ওই ক্রিকেটের পারসেপচুয়াল কিউজ এর ব্যাপারটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আই এম গোইং টু শেয়ার দ্য পারসেপচুয়াল কিউজ, দ্য ইম্পর্টেন্স অফ পারসেপচুয়াল কিউজ ইন দ্য গেম অফ ক্রিকেট। But I am quite sure that you all who are present here, you can easily coordinate, you can easily correlate with me to your specialized games, as you are all aware of these perceptual cues after completing of my lecture. So without further ado, I am starting my concept. Perceptual cue, আমি একটু আগেই বললাম, perceptual cue means to get some knowledge, to get some information to my opponent, which can help me to manipulate, to think how I can get opponent out as early as possible. In cricket, there is mainly two categories. One is batsman and other is bowler. So I am going to start my discussion for the batsman. মানে আমি যদি ব্যাটসম্যান হই, আমি যখন ব্যাট করব, তখন একজন বোলারকে দেখে আমি কিভাবে বুঝবো যে সে কি বল করতে চলেছে। What I can get from that bowler, which types of perceptual cues that particular bowler is giving to me without his consent, তার অজানা সত্ত্বে আমি তার থেকে কি কি ইনফরমেশন পাবো। So first I'm starting with the pace bowler. Pace bowlers are very much fast in their speed. A batsman can get 0.25 seconds when a pace bowler of a moderate speed of 140 km per hour, 98 mile per hour, or 130 to 140 km per hour, bowled a ball towards the batsman. So a batsman can get as much as 0.4 second or 0.3 second to reciprocate according to the bowler. মানে মাত্র 1 সেকেন্ডের 0.3, মানে 1 সেকেন্ডকে যদি আমরা 100টা ভাগে ভাগ করি, তার
30 নম্বর ভাগ মানে 0.3 সেকেন্ডে তাকে ডিসাইড করতে হয়, he has to decide whether he has to play the ball or he is going to leave the ball, how he can play the ball, it will be a drive or a hook or a pull or a lofted shot, whatever maybe it is. কত কম সময়। So if we can get some perceptual cues from the bowler, so it will be better for us to extend the span of time so that we can get much more time to play the ball accordingly. So for a pacer, first and foremost thing is the swing. So for me, as assume that I am a batsman, how can I get that particular bowler is going to a outswing or an inswing? This is a ball, and one side of ball I already taped it in a white cello tape, or you can say paper tape. I taped it on one side of the ball. Assume that this side is a rough side. Now, what is a rough side? A rough side is such a side in which side the bowler of the bowling team is not polish the ball. You can see that in a cricket match, a particular side a bowler is always going to polish in his pants, in his shirts, t-shirt, on some handkerchiefs. He's going to polish. So in this case, this is the polished side and this is the rough side. Now, if a batsman can watch very carefully when the bowler is going to deliver a ball to his run-up, which side is the rough side? If he can see, the batsman can see that the rough side is at the outside. Outside means that if we can divide the total cricket ground in two parts, offside part and leg side part, then if the bowler is going to grip the ball where the rough side is in the outside part, means towards the first slip or second slip or third slip or gully or point, this side, then definitely it will be going to be outswing. Now, if a batsman sees those rough side at the time of the run-up, he can prepare himself that yes, it is going to be an outswing. So I have to play accordingly, and he can think about some variety of strokes which he is going to play after delivering the ball. So he can get much more time. Similarly, if the ball is gripped by the bowler in such a way where the rough side is on the leg side, means the fine leg, the square leg, the mid wicket in that side, then it is going to be a in swing. And the batsman, if watch carefully the grip of the ball, which is going to be in swing, then he can manage his capabilities of thinking of the varieties of stroke accordingly that this ball is going to be an in swing. So you can get much more time. But yes, the question may be arised that, sir, what about the first over where the both side is a shiny side, there is no chance of rough side because we play with a brand new ball where both the sides in a shiny side. For that case, in that purpose, then the batsman has to carefully watch the seam position. The seam position. If the seam position, the ball is seemingly if the position of the seam is towards the first slip or second slip or third slip, is going to be an in swing. And if the seam position of the ball is slightly towards the leg slip or fine leg, then it is going to be an in swing. Like from the first over to 6th or 7th or 8th over, both the sides is considered to be the shiny sides, both the sides in that case. But what if we can't watch the seam properly because some of the bowler they hide their seam nowadays? They hide their seam so that the batsman cannot see the position of the seam. Then what happened? Yes, there is also an opportunity for the batsman to get the perceptual cues in another way so that he can assume or presume that this ball is going to be an in swing or out swing. How? At the time of delivery. Such a wonderful thing. If the bowler
hold a ball away from his ear or head, away from the head body, it is going to be a outswing. And if a bowler deliver a ball much closer to his ear or the side of the head, it is going to be a inswing. A simple thing. If away from the body, it is going to be an outswing, and nearer to the body, it is going to be an inswing. Not only that, there is also an alternative of getting perceptual cues whether the ball is going to be an in-swinger and outswinger in another way. That is distance from the bowling end stump. If a bowler deliver a ball much nearer to the stump, means যে এন্ড থেকে বোলাররা বল করে সেই বোলিং এন্ডে যে তিনটে উইকেট থাকে সেই উইকেটের কাছাকাছি যদি একজন বোলার বল করে, he can, if he bowls a ball much nearer to the stumps, the chances of the ball is 90% the outswing. It's nearer to the stumps, outswing, and vice versa. Means if he bowls a ball much away from the stumps, means end of the box. So যে বক্সটা হয় 8 ফুট 8 ইঞ্চি যে পপিং ক্রিজটা হয় তার এন্ড থেকে যদি একজন বোলার বল করে, then it will be going to be a in swing. Generally, keep in mind that this discussion is of basic generalized version. We are not going to talk about the great player of the cricket because they have such a mastery of them in skill. They can deviate, they can swing any ball from anywhere at any situation. So let's not talk about them because they have done the mastery over the skill. This is for the basic generalized version. So keep in mind all through the lesson, all through this discussion. So this is the thing. So these perceptual cues helps us to get information from the bowler without their consent that what he is going to do, what he is going to perform. And according to that, the batsman is ready to play the ball much before the delivery of the ball so that he can get much more time of thinking that what he is going to play, where he is going to play the ball. It's a very much, because 0.1 second is going to matter a lot for the batsman. Because we were well aware of the sports and games of nowadays, because all about the AI, the artificial intelligence is there. So how much minimized time a batsman can get, you can easily watch that time in the cricket, in a cricket match. Now, these are about the pacers, the fast bowlers. Now, what about the spinners? For me, the spinners are a very tricky, a very mischievous persons with a ball because they don't have the pace, they don't have the speed to beat a batsman. So how can they beat a batsman? They beat a batsman with the help of their variations, with the help of their trickiness in their mind, with the help of their read of the game. And opponent means a batsman. A batsman has to watch the spinner very carefully so that they can know what the spinner will deliver and they play accordingly. How? Now come to the point. Now first, let's say about the spinners, the leg spinners. How can we get the perceptual cues that the bowler is going to be a leg spinner? If the bowler is a leg spinner, he is going to deliver a ball much away from his head, just nearer to his head. A conventional leg spinner is always going to bowl a ball away from his body. Now, I just talked about the variations. Now there is variations in a leg spinner, that is top spin or a googly.
Now, what about top spin? In a case of top spin like means top spin means the ball will rotate in a similar way where both the end of the ball in a balancing position. That is a top spin. This is the C position is a traditional leg spin. In this will be the C position, and this is the position of a seam in case of a top spin. Now, in case of a top spin, a bowler has to bowl much nearer to his head when he going to bowl a top spin, because without straight of his arm, the seam of the ball is not going to be in a balancing position. Much more away from his hand, much more chances of spinning is there. And the greatest variation, what is the greatest variation of a googly? A googly is very much decisive, the very much crooky variation of a bowler. Now, in case of a googly, the first and foremost signal or sign means SIGN, means sanket, which a batsman can get from a bowler is the shoulder dip, the shoulder down. When a bowler is going to bowl a googly, he has to dip his front shoulder down to execute the ball. Otherwise, he can't able to bowl a googly. So, this is a sign for a batsman that if a bowler is deep down his shoulder, then the chances of placing a googly is much more. So, when a bowler is going to deep down his shoulder, the batsman is ready to play that. Yeah, that will be a googly. So, I have to play accordingly. And the bowler, as much the bowler is experienced, the chance of deep down the shoulder is less. Less means he will deep down the shoulder a little bit, not much more as like a beginner. So he will going to deep down the shoulder a little bit and bowl a googly. Now, So now, what about the uses of the crease? In case of a leg spinner is always going to deliver a ball nearest to the stump, because if he bowls nearer to the stumps, the chances of getting the spin is much more bigger. If a leg spinner is bowled a leg spin away from the stumps, then he has to first cut down the angles by angular momentum to the particular pitch and then break the spin against the what I can say, the momentum of the ball. So biomechanically, it is quite I will not say impossible, but quite hard for a bowler to get a leg spin away from the stump. So a conventional leg spinner is always trying to bowl a leg spin nearest to the stumps. And just opposite in case of the off spinner. An off spinner is always trying to bowl a off spin, a traditional off spin, much more away from the stumps, because then he has an angular path towards the batsman and then he is going to spin. আজকাল ইউটিউবে সব অ্যাভেলেবেল, আমি এখানে দেখাতে পারতাম। Yes, I can show you each and every clipping of what I can say as an example, but that will bring much more time of this lecture, and it will go to be beyond 2 hours or 3 hours. We can easily get the clippings from the YouTube that how a Muralidharan is going to bowl, because Muralidharan is the biggest off spinner of the world, and he always tried to bowl a off spin always away from the stumps. And what about Shane Warne? He always trying to bowl a ball nearest to the stumps to get much more speed. So now we are talking about the batsman, the perceptual cue which the batsman can get from the bowler. Now, what about the bowler? ক্রিকেট তো শুধু ব্যাটসম্যানদের খেলা নয়, ক্রিকেট তো বোলারদেরও খেলা। যদিও এখন আইপিএল বা এই ধরনের খেলার সৌজন্যে বোলাররা প্রায় ভিলেনের ভূমিকায় অবতীর্ণ
অবতীর্ণ হচ্ছে, বাট the conventional match, the best cricket match, the best playing skill which we can get from a cricket is the test match. We can see the dedication, the determination, and the discipline of a batsman as well as a bowler in the case of test match. So a bowler can also get some perceptual cues from the batsman. এতক্ষণে বলছিলাম যে একজন ব্যাটসম্যান কি করে একজন বোলারের থেকে বিভিন্ন ইনফরমেশন পেতে পারে, সেই বোলাররা জানেও না যে তারা কি কি ইনফরমেশন সেই ব্যাটসম্যানকে দিচ্ছে, কিন্তু সেই ব্যাটসম্যান অলরেডি জেনে যাচ্ছে। দ্যাট ইজ দ্য ম্যাজিক অফ দি পারসেপচুয়াল কিউ। অ্যান্ড আমি জানি না কেন আমাদের ফিজিক্যাল এডুকেশনে বিভিন্ন আনকনভেনশনাল ওয়েতে পড়ানো হয়, বাট দিস পারসেপচুয়াল কিউ পোর্শন ইজ অলওয়েজ নেগলেক্টেড ফর আস। মানে এটা আমাদের জানার খুব দরকার, বিকজ as we always say that physical education brings the wholesome development of a person. That means physical education professional is a coach, is a teacher, is a mentor, is a supervisor, is a guide, everything. So আর এটাও কিন্তু ঠিক যে আমাদের ফিজিক্যাল এডুকেশন আমাদের আজকে উচ্চশিক্ষায় বা মহাবিদ্যালয় বলো, বিশ্ববিদ্যালয় বলো বা এরকম লেভেলে যারা আছেন তার থেকে অনেক বেশি লেভেলে আমাদের আমার মনে হয় স্কুল লেভেলে আছে, because the physical education teacher bring the wholesome development from a child from the very grassroots level, and the school, the physical education personnel who are serving in the school, they can find the talent from the very beginning of the child. তারাই ট্যালেন্টটাকে কিন্তু আইডেন্টিফাই করে, কারণ তাদের ক্ষেত্রে এই পারসেপচুয়াল কিউজ এই ব্যাপারটা জানা প্রচন্ড জরুরি। আজকে হয়তো আমি শুধুমাত্র ক্রিকেট নিয়ে এই কথাটা বলছি, বাট আমি শিওর যে আমার এই লেকচারের পরে তোমরা যারা আছো বা স্যার যারা আছেন তারা নিশ্চয়ই গাইড করবেন আরো। তোমরা তোমাদের নিজস্ব গেমের ক্ষেত্রে এই পারসেপচুয়াল কিউজটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এবং আমার থেকে তোমরা ভালো তোমাদের নিজেদের গেম অ্যাপ্লাই করতে পারবে, কারণ তোমাদের গেম মানে অন্য যে সমস্ত গেমগুলো আছে সেগুলোতে আমি হয়তো জানি কিন্তু প্রপারলি টেকনিক্যাল বা ট্যাকটিক্যালি অতটা সাউন্ড নই, তার কারণে বলতে পারছি না, বা বললে হয়তো সেটা এত বড় হয়ে যাবে সেটা এই লেকচারে সম্ভব। So come to the main point. Now the perceptual cues for the bowler. একজন বোলার বল করার সময় ব্যাটসম্যানকে দেখে কি কি বুঝতে পারে যে এই ব্যাটসম্যান কি হতে চলেছে। So for the basic thing, the basic thing, the grip. একজন বোলার একজন ব্যাটসম্যানের গ্রিপ দেখে কি কি বুঝতে পারে জানলে অবাক হয়ে যায়। What a bowler can take information from a batsman after seeing the grip position of a batsman. As we all know that's the basic thing. There is two V's of the bat. We have to grip the bat according to the V's. These are the V's, and this is the basic grip position of a bat. But there is also a variation. Like if a batsman find this grip and this grip, arekta kotha. Inborn by birth, I'm a lefty. আমি একজন বাহাতি, তাই তোমরা আমি যে কথাগুলো বলবো তোমরা সেটাকে জাস্ট অল্টারনেট করবে, মানে বাহাত বললে তোমরা ডান হাত বুঝো, আমি ডান হাত বললে তোমরা বাহাত বুঝো। Sorry for that, because I'm a lefty, so it will be difficult for you if I'm not letting you know before my presentation. So if a batsman can grip the bat in such a way where he follow all the basic rules, then the bowler may think that yes, he is a basic batsman, he can score both of his sides and he can play according to the make of the ball. But if a batsman hold the bat in such a way where the distance between the handle of the bat is much more in between of their hand, যেখানে দুটো হাতের মাঝখানে এতটা গ্যাপ আছে, সেখানে in that case the more likely is the batsman is going to love to play the horizontal shot, not the vertical shot, because in vertical case the bottom hand is push the bat and the upper hand is going to pull the bat. So in case of if he is going to play the vertical shot, then the chances of getting the ball in the air is much more. And that's why he is loved to play the ball in a horizontal way. Means the cut, the pull, he is going to love to play that types of shot.
And that perceptual cues the bowler can get from the grip after seeing the grip of the batsman. If the distance in between the arm, in between the hands is much more, then he is going to play the horizontal. Because the chances of ball getting into the air is much more in case of him going to play the vertical shot. But if a batsman is going to place his arms much more above of his grip of the handle of the bat, then be aware, khub shavdhan. The chances of the batsman, if a batsman is place his arms much more higher of the handle of the bat, then he is going to hit the ball in a bigger manner. Andre Russell. Try to see his hands when he has got his grip. There is a biomechanical analysis. This is a lever. The greater the range, the bigger the shot. That is the principle of a lever. So, if he places his arms in a higher way, then the chances of big hitting is much more. And if the batsman is going to place their grip in a bottom hand, if the batsman is going to place his arms in a bottom grip way, he is going to play the leg side very well. He is a much more player of a leg side. আমি জানি আমার এই লেকচারের পরে অনেকেই প্রশ্ন তুলবে আমার কাছে যে স্যার হোয়াট অ্যাবাউট সচিন টেন্ডুলকার, হি ইজ এ বটম হ্যান্ডেড প্লেয়ার, হি ইজ এ মাস্টার অফ অল দ্য প্লেয়ার্স। এখানে আমরা বলে রাখি আমরা এখানে খুব জেনারেলাইজ ভার্সন করছি, এন্ড দ্য পারসন উই আর টকিং অ্যাবাউট ইজ দ্য গড অফ ক্রিকেট, সো exclude him. We are talking of the human beings. So this is the thing. So the generalized version says that if a batsman is going to place his arms in a bottom-handed, the chances of leg side play is much more effective than the offside. Now, as well as the bowler, it is the responsibility of the wicket keeper, because the wicket keeper is the closest person from the batsman. So if a wicket keeper observe minutely the grip of the batsman, he can convey the information to his keeper, his captain, and the bowler that about the position of the hand grip of the batsman to get the accurate bowling according to the grip. Now, if a batsman is going to grip a bat in a outer way means আমি একটু উঠেই দেখাই। Outer way means this is the normal grip and this is the outer way means ব্যাটটা এরকমের জায়গায় এরকম ধরেছে, মানে একটু অফসাইডের দিকে ধরেছে। If a batsman is going to place the bat in a outer way, this is the normal grip, this is the outer grip. আশা করি তোমরা দেখতে পাচ্ছ। This is the normal grip, this is the normal bat, this is the outward grip bat. If a batsman is going to place the outer grip bat, then the chances of jabbing the ball or placing the ball for ones and twos, smooth hitting the ball is much more. Means the batsman is not going to drive the ball for four. The chances of change the striking end is much more. Means সে এক বা দুই খেলে তার স্ট্রাইক রোটেট করতে চাইছে বা সে এক রান বা দুই রান করে তার এন্ড চেঞ্জ করতে চাইছে, he is much more of a jabber. He can jab the ball but not drive the ball to get a four. That a bowler can get from a batsman after seeing these types of grip. So what a bowler can do, if a batsman, this is the grip but this is the outside grip, means একটু বাইরের দিকে খোলা করে দিয়েছে। After seeing such a grip, what will be the duty of a bowler to counter attack these types of batsmen? The outswing ball is always better for such a batsman who grip a bat in the outside way, because when he grip a bat in an outside way,
he opened the edge for the bowler. And if the ball is going to be an outside, an outswing, sorry, the chances of getting the edge is much more because he already opened an edge for a bowler. So when he open an edge for a bowler, if the bowler is going to outswing a ball, the chances of getting an edge and place a catch to the slip or a gully or a keeper is much more. So in that type of grip, outswing will be very much helpful for the bowler. Now, in my next portion, after the grip, that is stance. In a cricket, we all know the basic stance meaning. The basic stance meaning is to place both the foot in such a distance of a shoulder width. আমাদের কাঁধের যা দূরত্ব, দুটো কাঁধের মধ্যে যা দূরত্ব, ঠিক ততটা দূরত্বই আমাদের দুটো ফুটকে প্লেস করতে হবে। That is the basic stance. If a bowler see that the batsman is getting a stance in a basic way, then the bowler will bowl accordingly, and after getting 3 or 4 balls, he will assume, he will know what types of batsman he is. But what happened? If the batsman place his foot more narrower than the normal, মানে আমি জানি না আমার পা দেখাতে পাচ্ছি কিনা, যখন আমরা this is যতটা দেখাতে পাচ্ছি, this is a stance, this is a normal stance, আমার পায়ের দুটো যে গ্যাপ আছে, and what is the narrow stance? This is the narrow stance. When a batsman is going to bat in a narrow stance, the chances of his head falling in front means if a batsman is going to stay in a narrow stance, the chances of fall forward is much more for a batsman. মানে যখন একজন ব্যাটসম্যান ন্যারো স্ট্যান্স নিচ্ছে তখন ব্যাটিং করার সময় তার চান্সেস ইজ মাচ মোর টু গেটিং বল ফরওয়ার্ড, তার মাথার সামনের দিকে পড়ে যাচ্ছে। That is the chances of much more for a batsman. And what a bowler can do in that case? A sharp in swing, a very much sharp in swing will create a hazard for the batsman, because when the batsman fall forward, there is a blind spot. যদি তার মাথার সামনের দিকে ঝুঁকে যায় তখন পার মাথার মধ্যে এতটা পরিমাণে একটা ব্লাইন্ড স্পট থাকবে যে সেটা ম্যানেজ করতে পারবে, which he cannot manage at all. So a sharp in swing will help the bowler to get a bowled out or a LBW. Even what will be the fielding position in such a case? Place a fielder in square leg or a mid wicket is getting the chances of catching is much more. When the batsman is going fall forward, he is going to manage himself to console his position by getting the ball to the leg side, because he cannot play offside because already he is fall forward. So এখান থেকে offside খেলাটা impossible. So only one side is available for him, that is leg side. So placing a player in the square leg or in the mid wicket will get the wicket. The probability is much higher. So, if a batsman is getting stance in a much more upright position means this is the normal position and this is the upright position. If a batsman getting a stance in an upright position, then he is definitely good at a hook or a pull, because in case of hook or a pull, the earlier the batsman get up, the more chances of getting a proper hook or pull is much more. So if a batsman already from the beginning in a upright position, means he is always ready to get a ball to his strength, that is pull or a hook. So if a bowler see that is a batsman is going to the upright position, what is the duty of the bowler? The duty of the bowler is to bowl him in a good length spot, in a ball in a outside the off stump, or even a full length ball, so that the chances of getting a short ball is much more less. So that cannot pull or a hook.
these types of perceptual cues a bowler can get after seeing the stance position of the batsman. Now, if a batsman in the time of stance, the basic stance says that the weight should be at both leg a balanced position. আমাদের দুটো পাতেই weight distribution সমানভাবে হতে হবে। But if a batsman putting some weight in front means he getting his stance in such a way where he put all his weight in front, then he is good at that. যদি কেউ তার ফ্রন্ট লেগে ওয়েট রেখে সে স্টান্স নেয় তাহলে সে কিন্তু গুড অ্যাট ব্যাক ফুট। The question may arise why? Because সে অলরেডি তার ওয়েটটাকে ফ্রন্ট লেগে ট্রান্সফার করে দিয়েছে। সে আর কত ফ্রন্ট ফুট যেতে পারবে? সে তো আর তার ওয়েটকে আর ট্রান্সফার করতে পারবে না। যখন আমরা নরমাল থেকে কোনো ড্রাইভ করি তখন আমরা নরমাল থেকে ওয়েটটাকে ফ্রন্ট ফুটে কনভার্ট করি, ট্রান্সফার করি। সে অলরেডি ওয়েটটাকে ট্রান্সফার করে বসে আছে। হি ইজ অলরেডি ট্রান্সফার্ড হিজ ওয়েট টু হিজ ফ্রন্ট ফুট। So the chances is very much less to get further weight to the front foot. That means he is ready to play at back foot. Means such type of batsman is good at back foot punch or back foot cut, square cut, head cut, the glance, the flick. So what is the duty of the bowler in that case? Give him the good leg so that he can't get his back foot as his choice. সে তার সুবিধা মতো ব্যাক ফুটে যেতে পারে, তাকে ফ্রন্ট ফুটে খেলতে হয়। And in that case, যদি তাকে ফ্রন্ট ফুটে খেলতে হয়, he is not going to generate the power behind the ball. So it will be in ones and twos and short runs. And the vice versa is there in the case of stance. যদি একজন ব্যাটসম্যান ওয়েটটাকে পেছন দিকে অর্থাৎ he is going to stance in such a way where he can already delivered his weight in his back leg, then he is definitely get front foot because he is not going to take a back foot punch or shot because he already get his weight on the back leg. In such a case, he is not going to get weight much more further back foot, but he can play in front foot so that the bowler has the duty to bowl him short ball, so that he can only manage the ball, not play in a perfect scoring shot. That is the duty of the bowler. That do not bowl him the front foot so that he can get his strength in his playing ability and get the chances of scoring much more. That is the perceptual cues for the bowler after seeing the stance of the batsman. Next, we can see such lots of players tapping their bat. They are tapping their bat and they use their feet very minimally during the stance. মানে এমন কিছু প্লেয়ার আছে, কিছু ব্যাটসম্যান আছে যারা স্টান্সের সময় দৌড়াদৌড়ি করে, মানে দৌড়াদৌড়ি করে মানে একটু নড়াচড়া করে, তারা স্ট্যাটিক স্টান্স নেয় না, তারা একটু ডাইনামিক স্ট্যান্স। সেক্ষেত্রে বোলাররা কি করবে? যদি ব্যাটসম্যানরা ডাইনামিক স্ট্যান্স নেয়, সেক্ষেত্রে ব্যাটসম্যানরা যদি ডাইনামিক স্ট্যান্স নিতে নিতে সামনের দিকে এগিয়ে যায়, then chances is to get a drive. সবসময় মনে রাখবে যারা ব্যাটসম্যান তারা সবসময় নিজের যেটা স্ট্রেংথ সেটাই তারা পারফর্ম করতে চায়। তারা চায় যে যেটা তাদের স্ট্রেংথ বোলাররা সেখানে বল ফেলে। And what are the duties of the bowler? The duty of the bowler is just opposite. To find the weakness of the batsman. To find the weakness of the batsman so that they can get out of the batsman as early as possible. So this is the thing. Both are tactically involved and both are strategically thinking how to get the opponent out as early as possible. So then the next part is the back lift. When a batsman is more going to get the back lift, then he is be a player of drive, a conventional drive.
he is not going to place the ball shortfully. And just vice versa, if a batsman has a no backlift at all, then he is going to jab the ball or to get a soft touch of the ball so that ball will travel not beyond the boundary but to get for a ones and twos. That is the perceptual cues we can get from the batsman. And if a batsman is getting a backlift very higher, then what will be the duty of the bowler? A higher backlift means that batsman is ready to play a shot in a bigger way. And higher backlift means he is good. Just see Andre Russell in this case. He is always has a higher backlift because as per the Newton's third law of motion, the greater the action, the greater the reaction will be. So in that case, a sharp Yorker will help the bowler to get the wicket because it will get much more time to downswing of the bat, and at the Yorker, if we get a sharp Yorker, the chances of getting bowled or LBs are the more. So these are the some perceptual cues from a bowler can get from a batsman. What is the time? My God. Okay, I am getting my conclusion part soon. Just a minute. Okay. আমি একটু পরে দেখলাম, সরি। বাংলা আসলে আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে আমাদের এই ক্রীড়া জগতে স্যার কিছু বলবেন? ওকে ওকে স্যার কিছু বলবেন স্যার? না না ওকে ক্যারি অন প্লিজ। ওকে থ্যাংক ইউ স্যার প্লিজ আপনার সাউন্ডটা মিউট করে রাখবেন স্যার প্লিজ। সো আমি বাংলাদেশ থেকে যুক্ত হয়েছে, বাংলাদেশ থেকে। থ্যাংক ইউ স্যার, বিগ স্যালুট ফর ইউ স্যার, থ্যাংক ইউ, আই এম সো অনার্ড। থ্যাংক ইউ, আই এম অলসো। বিগত 1 ঘন্টা বা তার কিছু সময় ধরে আমি যেটা চেষ্টা করলাম কিছুটা বলতে পারা যায় যে কিছুটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড আমি চেষ্টা করলাম কিছুটা সাজেশন আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের বা যারা আছেন তাদের সঙ্গে শেয়ার করার। কারণ এক প্রশ্ন উঠতে পারে যে আমি কেন এই আনকনভেনশনাল ওয়ে অফ টিচিংটা এই আলাপনের মাধ্যমে দিতে চাইলাম। তার একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে আমরা সবসময় চেষ্টা করি অ্যাজ এ ফিজিক্যাল এডুকেশন টিচার যে ক্লাসের সমস্ত বাচ্চা, সমস্ত যারা ফিজিক্যাল এডুকেশনে থাকবে তারা যাতে সবাই কিছু কিছু গ্রহণযোগ্যতা পেয়ে থাকে আমাদের লেকচার থেকে, তার জন্য মানে আমার ব্যক্তিগত সেই চেষ্টাটা সবসময় থাকে। আমরা যারা স্কুল লেভেল থেকে ফিজিক্যাল এডুকেশন চর্চা করি তাদের কাছে থিওরি পোর্শনটা কিন্তু খুব একটা দরকার হয় না বলবো না, দরকার তো সবসময় হয়, কিন্তু তারা সেটা অ্যাপ্লাই করতে পারে না বিকজ অফ দ্য কারিকুলাম অফ দ্য স্কুলস, তারা সেটা অ্যাপ্লাই করতে পারে না। তো তাদের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেশনটা থাকাটা বড্ড জরুরি। এবং স্কুল ক্ষেত্রে একজন ফিজিক্যাল এডুকেশন টিচার তার দায়িত্ব থাকে শুধুমাত্র তার নিজের গেম না, 10টা গেমের তাকে সুপারভাইজ করতে হয়। সো যেটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেশন যদি তাদের থেকে থাকে তো সেটা তাদের ক্ষেত্রে কিন্তু একটু সুবিধা হয়ে যায়। আর একটা কথা যেটা আমি আমার লেকচারের প্রায় শেষ মুহূর্তে চলে এসেছি, সেটা হচ্ছে আমি হয়তো পুরোপুরি বাংলায় পুরোটা বলতে পারলাম না, সরি ফর দ্যাট। আমি পরবর্তীকালে চেষ্টা করব যদি কখনো সুযোগ আসে আমি চেষ্টা করবো যতটা পারা যায় বাংলায় আমি ব্যাপারটাকে আরো সোজা বা সুন্দর করে বলার। আসলে একটা ব্যাপার হয়ে গেছে যেটা হচ্ছে কিছু টেকনিক্যাল টার্মস থাকে যেগুলো বাংলা পড়াটা মানে আমার সীমিত জ্ঞানের পক্ষে না বড্ড মুশকিল হয়ে যায়। কিন্তু আমি নিশ্চয়ই পরবর্তীকালে চেষ্টা করব যে যদি অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে এটা আমি পেয়ে থাকি তাহলে যেন আমি সেটাকে বাংলা ভাষায় আরো সুন্দর করে
ব্যাপারটাকে মানে কি বলে, what I going to organize, or I'm going to evolve some Bengali language in such a way so that the students can be motivated in a further way. So I think I have to stop my presentation. Thank you all. If my presentation is some case, if you can motivate, that is my aim, that to motivate you all to get this thing. Thank you. Over to you, Mrityunjoy. অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা এতক্ষণ শুনছিলাম অত্যন্ত মনোগ্রাহী একটি আলোচনা, যে আলোচনায় আমাদের আজকের মুখ্য আলোচক ডক্টর জ্যোৎস্নাশিস ঘোষ তিনি বিস্তারিতভাবে বললেন ইম্পর্টেন্স অফ কিউজ ইন পারসেপচুয়াল কিউজ ইন স্পোর্টস, সে বিষয়ে আলোকপাত করলেন। যদিও স্যার বেশিরভাগটা ইংরেজিতে বলেছেন, কিন্তু তবুও যে টেকনিক্যাল টার্মিনোলজিগুলো ব্যবহার হয়েছে আমাদের সঙ্গে বহুল পরিচিত, এবং আমি মনে করি আমার মতো যারা আজকের শ্রোতা ছিলেন, পাঠক ছিলেন, আমরা সকলেই খুব ভালো উপলব্ধি করতে পেরেছি। আমি আন্তরিকভাবে স্যারকে কৃতজ্ঞতা জানাই, এবং সেই সঙ্গে সঙ্গে এই সেশনটি প্রশ্নোত্তর পর্ব এবং কোনো যদি কারো কোনো সাজেশন থাকে তার জন্য ওপেন করছি। যদি আপনাদের কোনো সুচিন্তিত মতামত বা কোনো সাজেশন বা কারোর কোনো প্রশ্ন থাকে, আমাদের মুখ্য আলোচক আমাদের সঙ্গে আছেন, আপনারা প্লিজ আনমিউট করে কোয়েশ্চেন করতে পারেন। নমস্কার স্যার, শেখ মুস্তাফিজুর স্যার আছেন আমাদের সঙ্গে বাংলাদেশ থেকে। আমরা অত্যন্ত খুশি এবং আলাপনের এই সুস্থ দেহে সুস্থ মন, এই নিয়েই আলাপনে আপনাকে আন্তরিকভাবে স্বাগত জানাই এবং নমস্কার জানাই আমাদের ডাকে সাড়া দিয়ে এই আলাপনের 61তম পর্বে উপস্থিত হওয়ার জন্য। আপনার যদি কোনো সুচিন্তিত মতামত বা কোনো সাজেশন থাকে স্যার, প্লিজ আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন। অনেক অনেক ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। একই সাথে আমি আজকের এই মুখ্য আলোচক যিনি ক্রিকেটের টুকিটাকি বিষয়গুলো উপস্থাপন করলেন, তাকেও অনেক ধন্যবাদ। এবং তার সাথে আমি কিছু জিনিস, আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা এই বিষয়গুলো পড়াই। আমি মূলত বিশ্ববিদ্যালয়ে শারীরিক শিক্ষায়, আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে এই শারীরিক শিক্ষা নিয়ে দুটো দিক বিবেচনা করা হয়। একটা হচ্ছে যে যারা শুধুমাত্র গেমস গুলো কন্ডাক্ট করে থাকে, গেমস গুলো পরিচালনায় সহযোগিতা করে থাকে, তাদের একটা বিভাগ। আর একটা হচ্ছে একাডেমিক বিভাগ। যদিও আমাদের দেশের 54টা বিশ্ববিদ্যালয় আছে, পাবলিক বিশ্ববিদ্যালয়, তার মধ্যে শুধুমাত্র 4টে বিশ্ববিদ্যালয়ে 4 বছরের অনার্স কোর্স পড়ানো হয় শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের অধীনে। আমি মূলত এই দুইটা শাখায় কাজ করে থাকি। আমি ডেপুটি ডাইরেক্টর, আমি ডক্টর শেখ মুস্তাফিজুর রহমান, ডেপুটি ডাইরেক্টর, ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন। অ্যাট দ্য সেম টাইম আমি হচ্ছে পার্ট টাইম টিচার, ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন স্পোর্টস সায়েন্সে। তো এদিক থেকে আমাকে এই সব বিষয়গুলো পড়াতে হয়। তো এটা আমার জন্য খুব উপকার আসবে। এবং এর সাথে সাথে আমি একটু শেয়ার করি, যেমন আমরা এখানে পড়ি, নেটওয়ার্ক ইস্যুর জন্য স্যার হয়তো একটু আমরা ওয়েট করি। আমাদের সঙ্গে সত্যি আমরা আমি শুনতে পাচ্ছি না, সবাই শুনতে পাচ্ছে না? না স্যার, সবাই শুনতে পাচ্ছি না, স্যারের নেটওয়ার্ক ইস্যু হয়েছে। আমরা একটু ওয়েট করি স্যারের মূল্যবান বক্তব্য শোনার জন্য, যদি নেটওয়ার্ক কানেক্টেড হয়। সরি, আমরা দুঃখিত। যদি আমার স্যার যদি আবার কানেক্টেড থাকেন, আমরা আবার স্যারের প্রশ্ন বা সাজেশন আমরা নেব। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। আপনারা শুনতে পাচ্ছেন? স্যার, আপনার নেটওয়ার্ক ইস্যুর জন্য একটু প্রবলেম হচ্ছিল, আপনার কথাগুলো আমরা পুরোটা শুনতে পাইনি। যদি কাইন্ডলি আরেকবার রিপিট করেন স্যার, প্লিজ। সময় আছে তো? হ্যাঁ স্যার, প্লিজ প্লিজ। ওকে ওকে, ধন্যবাদ। বলছিলাম যে অ্যাকচুয়ালি আমি কাজ করি একটা বিশ্ববিদ্যালয়ে, পাবলিক বিশ্ববিদ্যালয়ে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে শারীরিক শিক্ষা দুইভাবে কাজ করে থাকে। একটা একাডেমিক
অংশ, আর একটা হচ্ছে যারা যে বিভাগটা শুধুমাত্র বিভিন্ন আন্তঃবিশ্ববিদ্যালয়, যেটা করে ইন্টার ইউনিভার্সিটি বিভিন্ন স্পোর্টস কন্ডাক্ট করে থাকে। আমি দুটো অংশেই কাজ করি, সেজন্য আপনাদের এই আলোচনা আমার খুব কাজে লাগবে। অ্যাট দ্য সেম টাইম আমি আপনাদের কাছে কিছু সহযোগিতা চাইবো। যেমন আমাদের এখানে আপনার ইয়োগার বিষয়ে কোনো বই খাতা নাই, একবার পরিচ্ছন্নভাবে বলছি যে আমাদের এখানে ইয়োগার উপরে কোনো বই খাতা নাই। তা আমি এই এই কোন বইগুলো, বিশেষ করে ইন্ডিয়ান ইংরেজি মাধ্যম বা বাংলা মাধ্যমে কোন বইগুলো আছে সেই বইগুলো আমাকে একটু সাজেশন দিলে আমি উপকৃত হব। স্যার আপনাকে আপনার উদ্দেশ্যে বলি স্যার, আপনি যে ফ্লায়ারটা দেখে আজকে জয়েন করেছেন, যে ওই ফ্লায়ারের মধ্যে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে স্যার। প্লিজ কাইন্ডলি আপনি ওখানে ওই কন্ট্যাক্ট নাম্বার, আমার নাম মৃত্যুঞ্জয় দাস, 98 যে নাম্বারটা দেওয়া আছে, আপনি হোয়াটসঅ্যাপ করবেন বা মেসেজ করবেন বা একবার কল করে নেবেন স্যার। আমি আপনার সাথে আর কথা বলবো, আমরাও কথা বলবো, আমরাও এক্সপার্টদের সাথে কথা বলবো। শিওর শিওর শিওর। ওকে, ধন্যবাদ। আরো কিছু কথা পরবর্তীতে আবার হবে। ভালো থাকবেন। হ্যাঁ, ভালো, আপনিও ভালো থাকবেন স্যার। আমরা সত্যি অত্যন্ত আনন্দিত যে শুধু এপার বাংলা নয়, ওপার বাংলা থেকেও আমরা আলাপনের সাড়া পেয়েছি, এবং এই সুস্থ দেহে সুস্থ মন, এই নিয়ে আলাপন বোধহয় এখানেই সার্থকতা। আপনাদের মতো মানুষজনকে পেয়ে আমরা অনুপ্রেরণা পাই এগিয়ে চলার। ভালো থাকবেন। একটু বলি, সেটা হচ্ছে যে আসলে তো ভারতবর্ষ আমার খুব কাছের, এই কারণে আমি পিএইচডিটা ভারতবর্ষ থেকে করেছি। ফলশ্রুতিতে আপনারা আমার কাছের, আমি আপনাদের কাছের কিনা জানি না, তবে আপনারা আমার কাছের। আপনারা আমার সমস্ত বাংলা ভাষাভাষী আমরা সবাই ভাই ভাই। আমাদের শুধুমাত্র মাঝে একটা তার কাটা আছে ঠিকই, কিন্তু মনের দিক থেকে আমাদের কোনো বিভেদ নেই স্যার। তাই ধন্যবাদ, আলাদা ভাববেন না, আমরা ভাই ভাই, আমরা একসাথেই থাকতে চাই। নমস্কার স্যার, ভালো থাকবেন। খুব ভালো লাগলো। যদি আরো কারো কিছু প্রশ্ন বা সাজেশন থাকে, আপনারা কাইন্ডলি আনমিউট করে সরাসরি আজকের মুখ্য আলোচককে করতে পারেন। সন্দীপ আদক হ্যান্ড রেজ করেছেন, কাইন্ডলি আনমিউট করে প্রশ্ন করতে পারেন। হ্যালো, গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং স্যার। এই ক্লাসটা আমি রেগুলারই ফলো করি এবং খুবই ভালো লাগলো আজকের ক্লাসটা স্যার নিলেন, স্যারকে অসংখ্য ধন্যবাদ। তো স্যার আমার একটা কোশ্চেন ছিল, যে আজকে যে স্যার বলছিলেন না যে চান্সের যে ব্যাপারটা ক্রিকেটের, তো ওখানে স্যার শুনতে পাচ্ছেন? একদম পরিষ্কার। আচ্ছা স্যার, ওখানে আমার একটা কোশ্চেন হচ্ছে যে বিরাট কোহলি যখন ব্যাটিং চান্সটা নেয়, তো ও যখন লাস্ট যখন বোলার যখন একবারে যখন উইকেটের কাছে এসে যখন বলটা রিলিজ করে, ঠিক তার 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ড আগে বিরাট কোহলি একবার ব্যাটটাকে আপ ডাউন করে, মানে ওর জিনিস মানে জায়গাটা মাটি থেকে একবার ব্যাটটাকে নেয়। তো ওই যে নেয়াটা, ওইটাকে কি স্যার আমরা স্ট্যাটিক স্টান্স বলতে পারবো না ডাইনামিক স্টান্স বলতে পারবো? কারণ ওর বডিটা স্ট্যাটিক থাকছে, কিন্তু ও যে ব্যাটটাকে একবার মানে মাটি থেকে আবার ওপরে নেওয়ার জন্য যে ও ভাবে যে বি রেডি, তো সেই পজিশনটা কি বলতে পারি আমরা? না, থ্যাংক ইউ ফর ইউর কোয়েশ্চেন। তোমার ডিপিতেও বিরাট কোহলি আছে। এনিওয়ে, আমরা স্টান্স মানে পাকে বোঝাচ্ছি, আমরা ব্যাক লিফটকে বোঝাচ্ছি না। ব্যাক লিফট কখনো স্ট্যাটিক হয় না, ব্যাক লিফট ইজ অলওয়েজ ডাইনামিক। সো স্টান্সের সঙ্গে রিলেট হচ্ছে পা। বিরাট কোহলি কখনো ফ্রি মুভমেন্ট করে না, কখনো শাফলিং করে না। এটাকে আমরা চলতি কথায় শাফল করা বলি, শাফল করা। তো বিরাট কোহলি যেটা করে সেটা ও ব্যাটিং মানে ব্যাটটাকে ও আপ ডাউন করে, ব্যাটিং স্পিডটাকে জেনারেট করে টু ফেস দ্য বল। তো সেটাকে ডাইনামিক বলে না, সেটা ওর স্টান্সটা স্ট্যাটিক স্টান্স। এরকম ট্যাপিং দ্য ব্যাট জাস্ট বিফোর ডেলিভারিং দ্য বল, এটা অনেকেই করে, অনেকেই। তো সেটা ডাইনামিক স্টান্স, সেটা স্ট্যাটিক স্টান্স, কারণ স্টান্সটা পায়ের সঙ্গে জড়িত, রিলেট টু দ্য ফুট। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আর আরেকটা স্যার, মানে যদি একটু সময় দেন, আরেকটা কোশ্চেন ছিল স্যার। প্লিজ। মানে ওই স্যার আপনি স্যার ওই বলছিলেন না যে যখন বল যখন রিলিজ করে তখন ব্যাটসম্যান বুঝতে পারে তার হাতের রিয়াকশন দেখে, তো তাহলে স্যার যখন মানে স্পিন ক্ষেত্রে আমাদের যে সুনীল নারায়ণ যে স্পিনটা করে, সেটা তো স্যার ও পিছন থেকে লুকিয়ে যে হিসেবে বলটা করছে, তো সেক্ষেত্রে তো ব্যাটিংদের তো অনেক অসুবিধা হয়। তাহলে কি দেখে বুঝতে পারবে যে মানে যে সুনীল নারায়ণের বলটা হচ্ছে অফ স্পিন হতে পারে কি
স্টপ স্পিন হতে পারে বা নকল বল হতে পারে বা লেগ স্পিন হতে পারে, কি মানে বেশিরভাগ ব্যাটসম্যানই কিন্তু ওর কাছে পরাস্ত হয় বারবার। তো স্যার সেটা That's yes, তোমার কোশ্চেনটা বুঝতে পেরেছি। That's why Sunil Narine is known as the mystery bowler, right? এবং ও প্রথম আইপিএল যখন এসেছিল প্রথম 3-4 বছর ওকে কেউ বুঝতেই পারেনি, ওকে কেউ রিড করতেই পারে। তার জন্য হি ইজ স্টিল নাও হি ইজ দ্য মোস্ট ইকোনমিক্যাল বোলার অফ অল টাইম ইন দ্য হিস্ট্রি অফ আইপিএল। স্যার আপনার কি ডাবল ডিভাইস অন আছে স্যার ফোনে বা কিছু? ইয়েস ইয়েস ইয়েস, দেখো দেখো ওই জন্য স্যার একটু ইকো এবার ঠিক আছে, হ্যাঁ এবার ঠিক আছে, হ্যাঁ Yes. থ্যাংক ইউ স্যার। কিন্তু তুমি যে কোশ্চেনটা করলে সেই কোশ্চেনটা তুমি যদি একটু খেয়াল করো তুমি দেখবে সুনীল নারায়ণ যতটা আইপিএল এ যতটা সফল ততটা কিন্তু 50 ওভারের ক্রিকেটে বা টেস্ট ক্রিকেটে সফল নয়। তার কারণ হচ্ছে সুনীল নারায়ণের মিস্ট্রি যদি একজন ব্যাটসম্যান ডিউরিং দ্য টাইম অফ হিজ ডেলিভারি যদি তার আর্ম মুভমেন্টটা, বিকজ এ স্পিনার there is two types of spinner, one is finger spinner and other is wrist spinner. তো আমার যে সুনীল নারায়ণ ও তার রিস্টের মোচড়ে কাজটা করে। সো একজন ব্যাটসম্যান যদি ভালো করে সুনীল নারায়ণের রিস্টটা দেখে যে তার রিস্টটা কোন দিকে ডেভিয়েট করছে সে তখন তাকে রিড করতে পারে, যেটা আইপিএল এ অতটা সম্ভব নয়, কারণ 4 ওভার ইন এ স্প্ল্যাশ অফ এ ফিঙ্গার সেটা কেটে যায়। কিন্তু 50 ওভারের ম্যাচ বা টেস্ট ম্যাচে সে কিন্তু চান্স পাচ্ছে তার রিস্টটাকে ভালো করে রিড করা। সেই জন্য সুনীল নারায়ণ কিন্তু যতটা আইপিএল এ সফল ততটা ওয়ানডে বা টেস্ট ক্রিকেটে ততটা সফল। এবং সেক্ষেত্রে একজন ব্যাটসম্যান তার রিস্টটাকে দেখে, একজন স্পিনারের রিস্টকে দেখে সে বুঝতে পারবে যে সে কি বল করতে চলছে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ স্যার। আমাদের ছাত্রছাত্রী যদি কারো কিছু জিজ্ঞাসা থাকে আমাদের মহাবিদ্যালয়ে, তোমরা কেউ আনমিউট করে স্যারকে প্রশ্ন করতে পারো। যদিও চ্যাট বক্সে আমরা কোনো প্রশ্ন এখনো পর্যন্ত পাইনি, তবুও যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা প্রশ্ন করতে পারো। ছাত্রছাত্রীদের প্রশ্ন আমরা এখনো পর্যন্ত পাচ্ছি না। যাই হোক, আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত আছেন ডক্টর সুবীর দেবনাথ স্যার, আমাদের পূর্ববর্তী পর্বের মুখ্য আলোচক ছিলেন। স্যার, আমি স্যারকে অনুরোধ করব স্যারের যদি কোনো মূল্যবান সাজেশন বা কোনো মতামত আজকের এই আলোচনা প্রসঙ্গে থাকে, ডক্টর সুবীর দেবনাথ স্যারকে অনুরোধ করছি যদি কাইন্ডলি কিছু বলেন, প্লিজ স্যার। হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। ভালো লাগলো, ইটস এ গুড প্রেজেন্টেশন। আমি শুনছিলাম, আমি ক্রিকেটে কিছু কাজ করেছি বলে, তো ইট ওয়াজ রিয়েলি ওয়ান্ডারফুল। আমি এলএনসিপিরই, কিন্তু আই ওয়ার্ক উইথ দ্য বিসিসিআই। তো প্রেজেন্টেশনটা নিশ্চয়ই যারা ফলো করেছে বা ফলো করবে দেন ইট উইল বি রিয়েলি গুড, কেন কি একটা ক্যাপসুলের মধ্যে সবটা পাওয়া যাচ্ছে, দ্যাট ইজ ওয়ান্ডারফুল। অ্যান্ড অনলাইনে এত এরপর আর বেশি কিছু বোঝানো যাবে না, তবে ইউ টট ইট ইজ পারফেক্টলি অল রাইট, কারণ এর বেশি হতে পারে না, দ্যাট ইজ ট্রু। কারণ স্টান্স দেখাতে পারা যায় না বা ব্যাটকে ব্যাকলিফট দেখানো যাবে না, তো এটা রিয়েল টাইমে হতে পারে, বাট ভার্চুয়ালি এতটুকু সম্ভব। অ্যান্ড ইউ হ্যাভ ডিড এ গুড জব। থ্যাংক ইউ মৃত্যুঞ্জয়। অশেষ কৃতজ্ঞতা স্যার। আমরা সত্যি আজকে দ্বিতীয়বার দেখলাম, আপনার লেকচারও আমরা দেখেছিলাম কিভাবে ওয়ার্কশপের মতো করে করা যায়। আজকেও স্যার আমাদের মুখ্য আলোচক সেভাবেই ঠিক বিষয়টা উপস্থাপন করলেন প্র্যাকটিক্যালি, এবং নিজে এখনো পর্যন্ত এনার্জেটিক ভাবে প্র্যাকটিক্যালি ইউনিফর্ম পরে আজকে যে লেকচার হলো সত্যি ভীষণ মনোগ্রাহী। আমি শুরুতে এই কারণেই বলেছিলাম। অশেষ কৃতজ্ঞতা স্যার ডক্টর সুবীর দেবনাথ স্যারকে আমাদের মধ্যে উপস্থিত হয়ে তার মূল্যবান মতামত দেওয়ার জন্য। স্যার, ইতিমধ্যে চ্যাট বক্সে আমরা একটা প্রশ্ন পেয়েছি, সেদিকে যাই। চ্যাট বক্সে আমরা একটা প্রশ্ন পেয়েছি, তমাল চক্রবর্তী স্যার করেছেন, হাউ টু ইমপ্রুভ ব্যাটিং ফুটওয়ার্ক, যদি কাইন্ডলি এই বিষয়ে একটু আলোকপাত করেন। নিশ্চয়ই। ব্যাটিং ফুটওয়ার্ক ইটস অফ টু টাইপস। সুবীর বাবু আছেন, উনিও ভালো বুঝতে পারবেন। ব্যাটিং ফুটওয়ার্ক সাধারণত আমরা দুটো ভাবে ভাগ করে থাকি। একটা ফুটওয়ার্ককে আমরা বলি ডিউরিং দ্য টাইম অফ দ্য এক্সিকিউশন, and one footwork is during the time of the placement of the bat, that is basic stance. তো ফুটওয়ার্ক আমরা যদি দুটো ভাগে ভাগ করি, তো সাধারণত ফুটওয়ার্ক বলতে আমরা
ডিউরিং দ্য টাইম অফ এক্সিকিউশন অফ দ্য বল এটাকেই বুঝে থাকি, স্টান্সের সঙ্গে নিয়ে অতটা কথা বলি না। ব্যাটিং ফুটওয়ার্ক কি করে বাড়াবো এর জন্য there are lots of drills, and those drills can be again further divided into two types: static drills and dynamic drills. স্ট্যাটিক ড্রিলস বলতে ফুটওয়ার্কে আমরা বলতে পারি, একটা উদাহরণ দিয়ে বলছি, যেমন মনে করা যাক আমি ফ্রন্ট ফুট ড্রাইভ আমি প্র্যাকটিস করবো, সেক্ষেত্রে ফুটওয়ার্কের জন্য যে ছোট ছোট কোন পাওয়া যায়, কোনের মাথায় বল রেখে অফ সাইডে কভার রিজনে, মিড অফ রিজনে, স্ট্রেট রিজনে, মিড অন রিজনে অ্যান্ড মিড উইকেট রিজনে যদি আমরা ফ্রন্ট ফুটের লেভেলে যতটা পা যায় তার পরে যদি এগুলোকে প্লেস করে রাখি এবং টপ অফ দ্য কোন যদি একটা করে বল আমরা রেখে দিই এবং ব্যাটসম্যানকে যদি বলি যে তুমি ব্যাট করতে দাঁড়াবে এবং পরপর 5 বার কভারে গিয়ে ড্রাইভ করবে, মিড অফে গিয়ে ড্রাইভ করবে, স্ট্রেটে গিয়ে ড্রাইভ করবে, মিড অনে গিয়ে ড্রাইভ করবে এবং মিড উইকেটে গিয়ে ড্রাইভ করবে, সেক্ষেত্রে আমরা তার ফুটওয়ার্কটা অনেক ক্ষেত্রে বাড়াতে পারি। এটা একটা ড্রিল বললাম। এবং এটা ডাইনামিক ড্রিলও করা যায়, যে কোণের সাথে বল না রেখে একজন ভালো অ্যাসিস্ট যে বল, যাকে আমরা বলি হচ্ছে কি বলতে পারি, বল ডেভেলপার বলতে পারি, মানে যে বলগুলো ছোড়ে তাকে বলতে হবে তুমি একবার কভারে ছুড়বে ফ্রন্ট ফুট রিজনে, একবার অফে ছুড়বে, একবার স্ট্রেটে ছুড়বে, একবার অনে ছুড়বে, একবার মিড উইকেটে ছুড়বে এবং তুমি পরপর 5টা বল ড্রাইভ করবে। তো এরকম ভাবেও ড্রিল করা যায়। আমি শুধু দুটো উদাহরণ দিলাম, এরকম প্রচুর ড্রিল আছে মানে ফুটওয়ার্ক টাকে আরো ইমপ্রুভ করার জন্য। থ্যাংক ইউ। এরকম অনেক ড্রিল আছে এবং সেগুলো ইজিলি অ্যাভেলেবল অন দ্য ইন্টারনেট, ইজিলি অ্যাভেলেবল। থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হচ্ছে সুবীর স্যার কিছু অ্যাড করতে চাইছেন, কাইন্ডলি যদি আনমিউট করে বলেন। স্যার প্লিজ। স্যার আপনার সাউন্ড মিউট আছে স্যার। এবার সাউন্ড শোনা যাচ্ছে পরিষ্কার? ঘোষ, এটাতে ফুটওয়ার্ক যদি বলতে যাই আমরা, তো দুটো পায়ের উপরে আমরা পুরো বডি ওয়েটটাকে দিয়ে ব্যালেন্স করছি। সো 1 foot হ্যাজ টু বি আনরিলিজড। তো এটার মধ্যে যদি আমরা জাস্ট হিলটাকে একটু হিল আপ করে দিই, তাহলে বডি ওয়েটটা চলে যাবে পিছনের পায়ে। মানে এই কনসেপ্টটা যদি একটু জাস্ট হিলটাকে আপ করে দিলাম, এটা ফ্রি হয়ে গেল, ফ্রন্ট ফুটটা ফ্রি হয়ে গেল, দেন ইওর মুভমেন্ট গোজ কুইকলি। জাস্ট অ্যাড করেছি, আর বাকি ড্রিলগুলো তো ইজ পারফেক্টলি n number of drills you can do. Yes sir, definitely. And that's what ব্যাকলিফটের সাথেই যদি আমরা জাস্ট রিলিজ করে ওয়েটটাকে যদি ব্যাকফুটে নিয়ে যাই, দেন দ্য মুভমেন্টস উইল বি ইজি। আর দুটো পায়ে স্টেবিলিটি, একটা সিঙ্গেল পায়ে চলে আসলো ওয়েট, দেন ইউ ক্যান ট্রান্সফার টু এনি লেভেল। একদম। এবং এই জন্যই স্যার ক্রিকেটটাকে বলা হয় যে ইটস এ আনব্যালেন্সডলি ব্যালেন্সড ওয়ে, মানে যে কোনো সময় যে কোনো পায়ে চলে যেতে পারে। ডাইনামিক ব্যালেন্স। ডেফিনেটলি। থ্যাংক ইউ। ইয়েস থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ আমাদের মুখ্য আলোচক এবং সুবীর দেবনাথ স্যারকে। আমাদের সঙ্গে আছেন, আমরা আরেকজনের মূল্যবান সাজেশন শুনবো, ডক্টর সুব্রত মল্লিক স্যার। প্রতিটি পর্বেই আমাদের সাথে থাকেন এবং আমাদের সাজেশন দেন। আমি স্যারকে অনুরোধ করছি কাইন্ডলি যদি আজকের আলোচনা প্রসঙ্গে কোনো আপনার মতামত দেন। প্রথমেই আমি জানাই, আমাকে শুনতে পাওয়া যাচ্ছে? একদম স্যার, ক্লিয়ার। আচ্ছা আচ্ছা। প্রথমেই আমি আলাপনের সব টিমকে জানাই আমার শুভেচ্ছা, নমস্কার, শুভ সন্ধ্যা এবং বক্তা জোসনাম, একটুখানি নামটা ইয়ে হচ্ছে, জ্যোৎস্নাশিস না, জ্যোৎস্নাশিস ঘোষ। হ্যাঁ, জ্যোৎস্নাশিস ঘোষ মহাশয়, আপনার নামটা মানে বেশ উচ্চারণ করতে একটু আমার সরি, কিছু মনে করবেন না, মানে বেশ সবার হয় না। হ্যাঁ, ইট ইজ এ টাং টুইস্টার একটুখানি আছে। তো যাই হোক, জ্যোৎস্নাশিস ঘোষ মহাশয়, আপনি খুব ভালো বক্তা এবং খুব ভালো আপনার লেভেল থেকে বলেছেন এবং আমার শুনতে ভালো লাগছিল। এবং আমি ক্রিকেটে দেখি ঠিক কথা, কিন্তু ক্রিকেট যে আমি খুব খেলেছি এরকম নয়। ফুটবল খেলেছি, অন্য কাজ করেছি, অ্যাথলেটিক মুভমেন্টসে অনেক কিছু খেলাধুলা করতাম, স্কুলেও করেছি, কিন্তু ক্রিকেটে হয়তো খেলেছি, এরকম নয় যে খেলিনি। কিন্তু আমি ক্রিকেটটাকে অনেক অ্যানালিসিস করে দেখি যখন খেলাধুলা চলে, সে আইপিএল হোক বা ইয়ে হোক।
আমার যেটা পার্টিকুলারলি, আমি তো স্পোর্টস মেডিসিন ডক্টর, সুতরাং আমার ডাক্তারি ব্যাপার থেকে আমার হেলথ রিলেটেড কিছু জিনিস, মানে কিছু ব্যাপারের উপরে আমার একটুখানি স্টাডি রয়েছে। এবং তাতে আমার মনে হয় ক্রিকেট একটা গেম যেখানে নিউরোমাস্কুলার কোঅর্ডিনেশন, রিফ্লেক্স খুব ইম্পর্টেন্ট, নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট হচ্ছে ইয়োর অরিজিনাল একটা সহজাত স্কিল। একটা মানুষ, মানে 4টে লোককে যদি বলা হয় একটা খেলাধুলার কোনো একটা মুভমেন্ট করতে, সে ফুটবলে হোক, ক্রিকেটে হোক, যে কোনো 4টে লোক কিন্তু ডিফারেন্ট ভাবে মুভমেন্ট করবে কিছুটা ইয়ের উপরে, সহজাত একটা ট্যালেন্ট বা স্কিলের উপরে। এবং এইটা কোচিং এরও দরকার পড়ে না অনেক সময়, কারণটা কি, তারা নিজেরাই নিজেদের ভিতর থেকে একটা অদ্ভুত কোচিং হয় এদের, মানে এরা একটুখানি ডিফারেন্ট টাইপ অফ প্লেয়ার্স হয়। যেই কারণে সচিন তেন্ডুলকার একরকমের প্লেয়ার, বিরাট কোহলি একরকমের, এদেরকে আলাদা ভাবে এদের সাথে সবাইকে মেশালে হবে না। মারাদোনা, মেসি, এরা আলাদা আলাদা এক একজন, এদের মধ্যে একটা আর্টিস্টিক স্কিল আছে, ট্যালেন্ট আছে, and that is a totally a genetic affair. এবং জেনেটিক অ্যাফেয়ারে আমি দেখেছি, অনেক খেলাই দেখেছি, সেই গিলক্রিস্টের খেলায়, হেডেনের খেলা, অস্ট্রেলিয়ানস এন্ড অল, আরো অনেক প্লেয়ার্স আছে, আমি সবার নাম করে উঠতে পারছি না, সবই দুর্ধর্ষ প্লেয়ার। বিভিন্ন ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ারদেরও দেখেছি, আগেকার দিনের প্লেয়ারও, বোলার্স দেখেছি, ব্যাটসম্যান দেখেছি, উইকেট কিপার দেখেছি, দে আর মার্ভেলাস পিপল। কিন্তু এদেরকে হয়তো কোচ হয়তো একটা বেসিক লেভেলের, তাদেরকে একটা লেভেলের ট্রেনিং দিচ্ছে, কিন্তু তারা মাঝে মধ্যে প্লেয়াররা আমি দেখেছি কোচিং ট্রেনিং এর উপরে এরা নিজেদেরকে এক্সেল করে আউট অফ দেয়ার ওন ট্যালেন্ট অ্যান্ড এই এক্সেলিং ব্যাপারটা আমি খুব ফিল করেছি আমার মেডিকেল সাইড থেকে। এখন আমি তখনই চিন্তা করেছি যে এইটা, এই যে ভিশনের সাথে নিউরোমাস্কুলার কোঅর্ডিনেশনের সাথে এই যে মিশিয়ে পুরো জিনিসটা হচ্ছে, এই যে আপনার যে সাবজেক্টটা ছিল পারসেপ্টিবিলিটি, মানে পারসেপশন বা ইয়ে করে ফেলছি কয়েক সেকেন্ডের মধ্যে, এই সেকেন্ডের মধ্যে পারসেপশনটা এক একজনের এক একটা ডিফারেন্স আছে, টাইমিং ডিফারেন্স আছে। এবং আপনি যেটা বললেন আমার খুব ভালো লাগলো, ওই পার্টিকুলার ব্যাটটাকে যখন অনেকে আমি দেখেছি, ম্যাক্সিমাম প্লেয়ার, এবার আপনিও দেখবেন, আমি এটা খুব নজর করেছি, আমি স্টাডি করেছি, এটা কোনো জায়গায় আমি কোনো কিছু লিখিনি এর ব্যাপারে, কিন্তু যেহেতু স্পোর্টস এর ডক্টর আমি, সেই জন্য স্টাডি করেছি। যারা যারা ব্যাটটাকে মোটামুটি কোমর লেভেলে রাখে, ব্যাটের ব্লেডটাকে যখন বোলিং করছে, আমি দেখেছি তারা অনেক বেশি সাকসেসফুল রাদার দ্যান যারা ব্যাটটাকে বেশ নিচেই রেখে দিয়েছে, নিচ থেকে উপরে ওঠাচ্ছে, একটা হাই যখন বল আসছে, একটু কোমর হাইটের বল, বা যেটা খুব উঁচু বল, সেটাকে আবার ব্যাটটাকে বেশি উঁচুতে রেখে ফেলেছে, কোমর হাইটেও রাখেনি। তখন কিন্তু আমি দেখেছি তারা যখন শটটা নিচ্ছে, যে টাইমিংটা হয় ব্যাটটা ওঠানো নামানো হেন তেন, তাতে কিন্তু ম্যাক্সিমাম খোঁচা তোলে ওরা, মানে খোঁচা, বুঝতে পেরেছেন তো, আমি মানে এজে লেগে যায় এবং আউট হচ্ছে, আমি এরকম দেখেছি অনেক প্লেয়ারকে। সুতরাং আমার মনে হয় ব্যাটটাকে একটা স্ট্যাটিক, মানে সে তো প্রথমে তো পিচে রেখেইছে, কিন্তু তারপরে যখন বোলিংটা করছে, যখন বোলিংটা ডেলিভারি করছে, তখন আমার মনে হয় ব্যাটটাকে একটুখানি উপরে লেভেলে রাখলে, কিন্তু বেশি উপরে নয়, আবার বেশি নিচে নয়, তার মানে কোমর লেভেলের মতো চলে আসছে ব্যাটটা। কিন্তু এই ব্যাটিং এ আমি দেখেছি, বড় বড় প্লেয়ারদেরও দেখেছি, এরা সবাই এই জিনিসটাকে ফলো করে। আর আরেকটা জিনিস হচ্ছে, যারা উইকেটে পাটাকে যেন বেঁধে রেখেছে মনে হচ্ছে একেবারে বন্ধ হয়ে, তারা বেশি পায়ে নড়নচড়ন করে না, তারা কিন্তু খুব একটা ভালো খেলতে পারে না, সে ব্যাট যেখানেই রাখুক। কারণ তাদের ওই ডান্সিং ডাউন দ্য উইকেট, এই যে বলের পিছনে ধাওয়া করা, এটাও কিন্তু একটা খুব বড় ইম্পর্টেন্ট ব্যাপার। এবং বায়োমেকানিক্স এর উপরে আপনি পুরো
ব্যাপারটাকে আলোচনা করেছেন আজকে। এবং বায়োমেকানিক্যাল মুভমেন্ট হচ্ছে ক্রিকেটে একটা সবচেয়ে বড় প্রপার্টি, যে কিরম ভাবে আপনি আপনার শরীরটা সাথে ব্যাটটাকে নিয়ে কিরম ভাবে আপনি খেলবেন, তাই তো? আর বোলিং ও বোলারও ক্ষেত্রেও আপনি খুব সুন্দর বললেন সুইং বোলার, এবং ওই যে সিমটা দেখালেন যে কোন দিকটাতে সুইংটা কোন দিকে হবে হেন তেন, কিন্তু ব্যাটসম্যান কি ওইটুকু ফ্র্যাকশন অফ সেকেন্ডে খুব দেখতে পায়? অতটা দেখতে পায় না। কিন্তু আমার মনে হয় ব্যাটসম্যানের একটা সহজাত, সেটা সবার মধ্যেই থাকে, সব মানুষের মধ্যে থাকে। আমার সামনে যদি একটা হঠাৎ রাস্তায় একটা গাড়ি হঠাৎ আমার দিকে চলে আসছে, আমার একটা অদ্ভুত ভাবে আমি ঠিক সাইডেই কিন্তু লাফ মারি, মানে গাড়িটা যেদিকে একটা কোনাকুনি আমাকে ধাক্কা মারতে আসছে ওদিকে লাফ না মেরে আমি ডান দিকে আসছিল গাড়িটা, এবার আমি বাদিকেই লাফ মারলাম। আমি কিন্তু ডান দিকে লাফ মারলাম না, আমি আমার যদি ডান দিকে লাফ মারতাম তাহলে গাড়িটা মেরেই দিত আমাকে আরো। তো এই যে জায়গাটায় আমার মনে হয় ক্রিকেট ইজ এ গেম, ইজ এ ভেরি নাইস গেম। আমার খুব ভালো লাগে যে এত নিউরোমাস্কুলার এবং উইথ আই মানে ইয়ে ভিশনারি ব্যাপারটাকে, আই হ্যান্ড লিঙ্ক অ্যাবসলিউটলি ইজ এ মার্ভেলাস গেম ইন দ্যাট ওয়ে। দারুণ ব্যাপার। এবং আমার মনে হয় যারা ফিল্ডিং করে, ফিল্ডিংয়ের ব্যাপারে বলেননি আপনি, ফিল্ডাররাও এই যে এক্সপেক্ট করছে বলটা কোথায় পড়বে, একটা উঁচু শট হয়েছে, মানে ক্যাচ হয়েছে, তো সেইটার জায়গায় কোন জায়গাটায় গেলে বাউন্ডারি লাইনের পাশে গিয়ে ধরছে, এটা পিওর লেভেল অফ পারসেপ্টিবিলিটি। মানে এটা তো আর কোচিং এ শেখাবে না, মানে শিখতে পারবে না, ওর তো ভিতরের ট্যালেন্ট স্কিল যদি না থাকে ওই জায়গায় যেতে পারবে না ফিল্ডার, ওইখানে ক্যাচটা নিতে পারবে না। যেমন জন্টি রোডসকে দেখেছি আমি, ও তো মানে সেই ফুটবলার গোলকিপারদের মতো লাফাচ্ছে, মানে একদম বডি এরম দেখেছি একদম প্যারালাল টু দ্য গ্রাউন্ড, গিয়ে একটা ক্যাচ তুলছে, দারুণ ব্যাপার। তো এই যে সবাই তো আর জন্টি রোডস হবে না, এই যে একটা বল যখন যাচ্ছে ব্যাট ছেড়ে যে স্পিডে চলে, আমরা খালি বোলিং স্পিড দেখছি, কিন্তু ব্যাটিং এর করার পরে যে ক্যাচটা উঠছে সেটা যে কি স্পিডে যাচ্ছে অনেক সময় আমরাও নিজেরা অবাক হয়ে যাই। এ তো মোটামুটি রাজধানী ট্রেনটাকে যদি হাতের মুঠোয় ঠক করে ধরে নেওয়া, এরকম ধরনের রাজধানী মেলে মতো, মজা করে বললাম। তো সেই জিনিসটা করতে গেলে কিন্তু যথেষ্ট ফিল্ডারদেরও পারসেপ্টিবিলিটি মারাত্মক ভাবে থাকে। আর একটা বল যখন স্যার ব্যাটসম্যান যখন একটা বল এজ করে, সেটা যখন স্লিপ ফিল্ডারের কাছে যায়, the slip fielder has only 0.25 seconds to reciprocate accordingly. তাহলে চিন্তা করুন কতটা পারসেপ্টিবিলিটি। আমি সেটাই বলছি যে পারসেপ্টিবিলিটি ব্যাপারটা এত ইম্পর্টেন্ট ব্যাপার, যেটা নিয়ে আপনি আলোচনা করলেন। আমার খুব ভালো লেগেছে আপনার বক্তব্য, যেটা সেই অর্থে আজকের যে আলোচনা সত্যি একটা ইউনিক টপিক, যে বিষয়ে এখনো পর্যন্ত আমাদের আলাপনে কোনো আলোকপাত করেনি, সেই জন্য আরো একবার আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই আমাদের আজকের মুখ্য আলোচককে। নিশ্চয়ই নিশ্চয়ই, হ্যাটস অফ। ঠিক আছে, ধন্যবাদ ডক্টর সুব্রত মল্লিক স্যারকে, স্পোর্টস মেডিসিনের বিশেষজ্ঞ, আমাদের সঙ্গে এতক্ষণ সাজেশনে দিলেন আমাদেরকে মূল্যবান মতামত। এরপর আমরা একদম অন্তিম পর্যায়ের দিকে উপনীত হয়েছি। তার আগে আমি শেখ মুস্তফা স্যারকে অনুরোধ করবো। স্যার অলরেডি দেখুন সুবীর দেবনাথ স্যার কিছু বইয়ের নাম উনি রেফারেন্স দিয়েছেন চ্যাট বক্সে। বাংলাদেশ থেকে দেখছে স্যার তার কন্টাক্ট নাম্বারও দিয়েছেন, আপনি কাইন্ডলি খুব ভালো, ধন্যবাদ। হ্যাঁ, আপনারা এগিয়ে আসছেন এরম ভাবে, খুব ভালো। আমার বক্তব্য আমি বললাম, আমার খুব ভালো লাগলো যে এরম বই আকারে যদি আসে, খুবই ভালো। ধন্যবাদ। মোস্তাফিজুর স্যারকে বলছি আপনি আপনার কাইন্ডলি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু ইনবক্সে টাইপ করে দেবেন, আমাদের যে চ্যাট বক্স আছে, তাহলে আমিও আপনাকে পার্সোনালি মেসেজ করতে পারবো। সুবীর স্যার যেমন আপনাকে রেফারেন্স দিলেন, আমিও কিছু বইয়ের বাংলা বইয়ের রেফারেন্স আপনাকে পাঠিয়ে দেবো, তাহলে আপনাদের আমি একটা কথা বলবো, আমার একটু ভুল হয়ে গেছে, কারণ এটা একটা বিরাট দিন আজকের দিনটা লাগছে, এবং অন্যদিনও হয়তো আরো লাগবে। আমার আলাপন যেখানে পৌঁছে গেছে, একটা ইন্টারন্যাশনাল লেভেলে পৌঁছে গেছেন। ওনার মতো সম্ভ্রান্ত মানুষ যে পজিশনে রয়েছেন,
উনি যে খেলাধুলার ব্যাপারে যে ফিজিক্যাল এডুকেশনের সাইডে আমাদের বাংলাদেশের থেকে আমি জানি না, আমি একবার ভারতীয় বলছি, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে গেছিলাম, আমাকে ইনভাইটেড ছিলাম, আমরা ফুটবল টিম নিয়ে গেছিলাম। তো ওখানে বাংলাদেশের অনেকগুলো ক্লাবের সাথে খেলতে গেছিলাম, ইন্ডিয়ান আন্ডার 17 ফুটবল টিম। তো আমি ডক্টর ছিলাম ওই পার্টিকুলার টিমের সাথে, টিম ডক্টর। তো খুব ভালো লেগেছিল। এবং বাংলাদেশের যে আমি একটা জিনিস সত্যি প্রশংসা করি, ওখানে যে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে আমি ছিলাম, ওই জায়গাটার মধ্যেই বাচ্চাদের স্কুলটাও রয়েছে, স্কুলে পড়াশোনাও হচ্ছে, আবার ওখানেই ট্রেনিংও হচ্ছে, মানে একটা স্পোর্টস স্কুল উইথ ট্রেনিং ফেসিলিটিস। ইটস এ ভেরি নাইস থিং হোয়াট আই হ্যাভ সিন ইন বাংলাদেশ। এবং আমি দেখলাম যে একটা ইনডোর স্টেডিয়ামের মতো আছে, যে ইনডোর স্টেডিয়ামে ওখানে নাকি ক্রিকেটও প্র্যাকটিস হয়। তো এটা ব্যাপারটা আমার খুব ভালো লেগেছিল, সেটা আমি জাস্ট আপনাদের ইয়েতে বলছি শেখ সাহেবকে, এটা খুবই দারুণ ব্যাপার। যাই হোক, ঠিক আছে, আর বলবো না কথা, আপনারা বলেন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। অ্যাকচুয়ালি আমাদের দেশের ক্রীড়া ক্ষেত্রে আমাদের মানে আমরা বলবো যে এই মুহূর্তে আমাদের 90% ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট যেটা, সেটা থ্রু বিকেএসপি। অ্যাকচুয়ালি ওয়ান্স আপন এ টাইম ইট ওয়াজ স্পোর্টস ইনস্টিটিউট অফ বাংলাদেশ। এটাকে পরে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, আসলে একজন বাংলা ভাষাভাষী প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময় প্রেসিডেন্ট ছিলেন, তিনি মূলত এটাকে সেই ইংরেজি ইনস্টিটিউট থেকে বাংলায় নিয়ে আসেন, যে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। এবং সেটাকে উনি লালন পালন করে বলবো যে একটা বেশ উঁচু স্থানে নিয়ে গেছেন। যেমন স্যার আপনি দেখে গেছেন, এর সাথে সাথে আরো সংযোজন হয়েছে যে ইনডোর ফুটবল স্টেডিয়াম আছে, ওখানে ইনডোর ক্রিকেট ফ্যাসিলিটিস আছে, আর্টিফিশিয়াল অনেক মাঠ আছে, এবং আন্তর্জাতিক মানের ক্রিকেট মাঠ আছে ওখানে। এবং প্রতি বছরই আমরা ওখানে নানান শ্রেণীতে ভর্তি হয়, যেমন স্কুলিং বললেন স্যার, সেক্ষেত্রে সাঁতার, জিমন্যাস্টিক্স এইসবে হচ্ছে ক্লাস 4-এ ভর্তি নেওয়া হয়। এছাড়া বাকি ইভেন্টগুলোতে মোট 21টা ইভেন্ট এই মুহূর্তে ওখানে ট্রেনিং করানো হয়, শিক্ষার কনভেনশনাল শিক্ষার সাথে সাথে। এবং এই বাকি ইভেন্টগুলোতে ক্লাস 7ম শ্রেণীতে ভর্তি নেওয়া হয়, এবং তাদেরকে সারা দেশ থেকে ট্যালেন্ট হান্ট করে সেখানে ভর্তি নেওয়া হয়। এই পিওরিটি এখনো এখানে আছে, বিধায় আমাদের সাকিব আল হাসান, মুশফিক, এরা কিন্তু দে আর ফ্রম বিকেএসপি। তো স্যার, আমরা সকল স্যারকে আমি বলছি যে আপনারা আসেন বাংলাদেশে, বিকেএসপি সহ আমার বিশ্ববিদ্যালয়, ইসলামিক ইউনিভার্সিটি, সব জায়গায় ঘুরবেন, আমন্ত্রণ রইল আপনাদের। অবশ্যই স্যার, আমরা চেষ্টা করবো আপনার ধন্যবাদ, আপনার এই আন্তরিক আমন্ত্রণ আমরা সাদরে গ্রহণ করলাম, এবং আপনার সাথে আমরা যোগাযোগ করে আমরা অবশ্যই বাংলাদেশ যাব এবং একসাথে আমরা ঘুরবো, কথা দিলাম স্যার। আন্তরিক ধন্যবাদ। এবং সেই সঙ্গে সঙ্গেই আজকের সুবীর স্যারকে আমি আরেকবার অনুরোধ করবো, স্যার আপনি কিছু বলছিলেন, তখন আপনার কথার মাঝে আমি কথা বললাম, আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি আপনার কাছে, যদি কিছু বলেন। আমি জাস্ট এই কথা বলছিলাম, টু মাই এক্সপিরিয়েন্স অফ অলমোস্ট 56 ইয়ার্স, আমি এই বইটা, যেটা যোগার বইটা বলছি, এটা ইংলিশ ভার্সনে ওয়ান অফ দ্য বেস্ট বুক অ্যাভেলেবল ইন দ্য কান্ট্রি, বিহার স্কুল অফ যোগা মুঙ্গেরের। বাস এতটুকুই বলার ছিল, আর কিছুই না। বাট এনিওয়ে, যেটা ডিসকাশন চলছিল ডক্টর ঘোষ অ্যান্ড ডক্টর মল্লিক, এটা স্যার অল্প সময় হয়, স্টোরি ইজ সামথিং এলস, বাট ইফ ইউ গো, ইট ইজ আ কন্ডিশন রিফ্লেক্স থিওরি, এটা সায়েন্স, এটা কন্ডিশন রিফ্লেক্স থিওরি। মশা কোথায় কামড়াচ্ছে ওখানে দেখে হাত চালায় না, ওটা কন্ডিশন আমাদের বডি। So those neuromuscular coordination already developed in every human being. Wherever it is needed, we really apply it accordingly. We cannot think. চিন্তা করার টাইম হয় না, ওইভাবে কি বলটা এইভাবে আসবে না এইভাবে যাবে, ওটা ফ্লিক অফ এ সেকেন্ড, they decide and they play accordingly. So those things has to be trained during the practice time. Thank you. স্যার, আমি একটু শেয়ার করতে চাই স্যার, with great honor sir, I want to share something. Sir, may I?
May I add something? প্লিজ। হ্যাঁ স্যার বলুন। অ্যাকচুয়ালি স্যার যেটা বলছিলেন আমার মনে হয় যে অ্যাকচুয়ালি হিউম্যান বিং, নট অনলি হিউম্যান বিং, প্রত্যেকটা প্রাণীর মধ্যে একটা ন্যাচারাল অর্ডার আছে মনে হয়। সেই ন্যাচারাল অর্ডারটাকে আর একটু ডেভেলপ করা স্যার, জাস্ট আমার মনে হয় যেটা স্যার বলছিলেন যে আমরা কোনো একটা সিদ্ধান্ত নিতে, বিশেষ করে ক্রিকেটের ব্যাটসম্যান যখন উইকেট কিপিং করে, উইকেট কিপার যখন ফিল্ডার ফিল্ডিং করে, তখন যখন বোলার বল করে, যখন ফিল্ডার ক্যাচ নিচ্ছে, তখন এই যে রিয়াক্ট গুলো হয়, এটা অ্যাকচুয়ালি আমার মনে হয় যে আমাদের ন্যাচারাল অর্ডারটাকে আরেকটু ডেভেলপ করলেই তখন আমরা মাঠের বেস্ট প্লেয়ার হই। Am I right or wrong? একদমই স্যার। ব্যাপারটা হচ্ছে এই পারসেপচুয়াল কিউজ ব্যাপারটা আসে, সুবীর স্যার ভালো বলতে পারবেন, থ্রু দ্য টাইম বিং much more. It needs the experience and the time. It means more time we can get to the field. The perceptual cues is more for the batsman or for the bowler or for the sportsman. আমরা যত সময় দেব, যত এক্সপেরিয়েন্স হবে, পারসেপচুয়াল কিউজটা তত ফাইনেস্ট ফর্মে জানাটা তত বেশি ভালো হয়ে যায়। আমি একটু কথা বলবো। হ্যাঁ, আমি একটু কথা বলবো, একটা লাইন জাস্ট। আমাদের এখানে, আমাদের স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার এখানেও আছে, আমার মনে হয় আপনাদের ওখানেও আছে, রিফ্লেক্স ট্রেনার বলে একটা মেশিন, মানে একটা ধরনের ওই প্যাড থাকে, লাইটিং প্যাড, আর মাঝখানে প্লেয়ার দাঁড়ায় এবং তার চারদিকে ওইরকম ছোট 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 ওই প্যাডের মতো আছে, ওই প্যাড গুলোতে লাইট জ্বলে ওঠে, লাল লাইট, হলদে লাইট, সবুজ লাইট, এরম ধরনের। এবং লাইটটা যখনই জ্বলছে, immediately you have to jump on that pad, again come back to your original position, again jump to that এই জিনিসটা, এই রিফ্লেক্স ট্রেনিং যে ব্যাপারটা, আমার মনে হয় এটা ডেভেলপ করানো উচিত প্রত্যেকটা ক্রিকেটারকে ট্রেনিং। এবং এই রিফ্লেক্স গুলো কিন্তু ডেভেলপিং এর একটা মেথড আছে, মেথোডোলজি আছে, সেটা সায়েন্টিফিক মেথোডোলজিটা যদি ফলো করতে খুব ভালো। এটাই জাস্ট টু অ্যাড, যারা স্টুডেন্ট আছে ওদের জন্য একটা সিম্পল ফান্ডামেন্টাল আমরা প্র্যাকটিস করি। প্র্যাকটিস করা যে কোনো পার্টিকুলার স্কিল বা কোনো মুভমেন্ট যদি নিউরোমাসকুলার কোঅর্ডিনেশন ফাইন টিউনিং করতে হয়, ইউ হ্যাভ টু গো ফর 10,000 টাইমস। ড্রাইভিং এ বলি 10,000 কিলোমিটার চালালে পরে আমরা ড্রাইভার হতে পারি। সেম একটা স্কিল, ব্যাটিং স্কিল হোক, বোলিং স্কিল হোক, এনি পার্টিকুলার স্কিল, it needs at least 10,000 times to be practiced, then only you can say ki ami oi skill ta korte pari. Thank you. Absolutely. অশেষ ধন্যবাদ আরেকবার জানাই ডক্টর সুব্রত মল্লিক স্যার এবং সুবীর দেবনাথ স্যারকে। আমি এরপর আহ্বান করছি আমাদের মহাবিদ্যালয়ের শারীরশিক্ষা বিভাগের সম্মানীয় অধ্যাপিকা ডক্টর নিতু দত্ত মহাশয়কে আজকের এই আলাপনে ভোট অফ থ্যাঙ্কস দেওয়ার জন্য। আমাদের সঙ্গে ছিলেন আমাদের সঙ্গে আজকের মুখ্য আলোচক জ্যোৎস্নাশিস স্যার সহ উপস্থিত সমস্ত শ্রদ্ধেয় বিন্দুদের ভোট অফ থ্যাঙ্কস জানাবেন আজকে ডক্টর নিতু দত্ত মহাশয়। ম্যাম প্লিজ। First of all, I must thank Jyotsnasis sir for a beautiful projection of demonstration and explanation in virtual mode. Generally, খুব কম দেখা যায়, আমরাও চেষ্টা করি যখন ছুটিতে ক্লাস নিতে হয়, but you know it was very much appropriate and আমরা নিতে পেরেছি, বুঝতে পেরেছি। So thank you so much for this sir. অনেক কিছু বলার ছিল, being I was a badminton player and badminton coach, so perception, kinesthetic, ডিসেপশন এই শব্দগুলো থেকে ভীষণ ফ্যামিলিয়ার প্লাস প্র্যাকটিসিং ছিল, যেমন শ্যাডো মেথড উইথ ফিডার। সো ইউ এক্সপ্লেন এন্ড আই ওয়াজ মেমোরাইজিং মাই ওল্ড ডেজ, সো থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট স্যার। Well, I'll go to my main assignment for vote of thanks. Good evening everyone, I am Dr. Nitu Datta, Assistant Professor, Seva Bharati Mahavidyalaya. It is my honor and privilege to extend a heartfelt vote of thanks to all who have contributed to the success of today's lecture on importance of perceptual cues in sports. First and foremost, I express my deepest gratitude to our esteemed speaker, Dr. Jyotsnasis Ghosh, Assistant Professor, HOD, Department of Physical Education, Rashtraguru Surendranath College, Barakpur, Kolkata. Sir, your insightful presentation has enlightened us on the crucial role that perceptual cues play in enhancing cricket and athletic performance. Your expertise
and passion for the subject have truly inspired us, and we are grateful for your valuable knowledge you share with. I would also like to thank our dignitaries, our participants for their active engagement and thoughtful provoking questions. Last but not the least, a special thank goes to our respected principal, Professor Dr. Deo Prasad Sahu sir, whose hard work and meticulous planning have made this event seamless and successful. Your dedication behind the scene has been invaluable, sir. Once again, thank you all for your presence and participation. We look forward for your contribution and participation and involvement in future events. Once again, thank you all being with Alapur. Thank you so much, sir. Sir, Thank you. Josnathi sir, I'm staying very near to college. I'm staying in Barakpur. So hope I'll meet you, sir. And being Sure. Definitely. নীতিকে আমি এই প্রসঙ্গে বলে রাখি, আমাদের সঙ্গে মানে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি, আমরা একজনের মূল্যবান মতামত শুনতে পারিনি। স্যার সঞ্জীব কুমার ভৌমিক স্যার, আমাকে ক্ষমা করবেন, আমি কোনো কারণে মিস করে গেছি। যদি আপনি থাকেন কাইন্ডলি যদি আমাদের সঙ্গে আপনার সাজেশন শেয়ার করেন। যদিও ভোট অফ থ্যাঙ্কস হয়ে গেছে, তবুও ছোট ভাই হিসেবে ক্ষমা চাইছি। না আমার শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। না আমার কোনো সাজেশন নেই, মতামত নেই, কিন্তু খুব ভালো লেগেছে শুনতে। আমি অ্যাকচুয়ালি সবসময় শোনার চেষ্টা করি, কিন্তু শুনতে পাই না, কারণ বিভিন্ন কাজ থাকে। আজকে ছুটি ছিল, আর ছুটি না থাকলেও শুনতাম, কারণ ডক্টর জ্যোৎস্নাশিস ঘোষ বলছিলেন আজকে উনি বরাবরই খুব ভালো বক্তা, এবং ক্রিকেট সম্পর্কে ওনার যে জ্ঞানটা, মানে উনি যেভাবে অ্যানালাইজ করে, আমি কাউকে ঠিক সেভাবে, আজকে তো শুধু পারসেপচুয়াল কনসেপ্টের উপর বলেছে, কিন্তু উনি আরো অনেক কিছু ক্রিকেটের সম্পর্কে খুব দারুণ বলে এবং খুব দারুণ জ্ঞান রাখে। সেই জন্য আমি শোনা খুব ভালো লাগলো, and I feel very proud because he is my batchmate as well as not only batchmate, he is my room partner. So it was a nice presentation. Thank you so much. মনে করবেন না আপনার সাজেশন আমরা অনেক লেটে নিলাম। আমার শুনতেই ভালো লেগেছে, আমার সাজেশন দেওয়ার কিছু ছিলই না, শেখার ছিল। এভাবেই পাশে থাকবেন এবং আমাদের সহযোগিতা করবেন, আশীর্বাদের হাত মাথায় রাখবেন, এ কামনাই রইল। আরো একবার he is a nice person. Omik is a nice person and very hardworking. Nice person, very nice person. স্যার আমরা স্যারকে আমরা পরবর্তী পর্বে পেয়েছি, আমরা স্যারের মুখ্য আলোচক হিসেবে, এবং স্যার আমাদের সঙ্গে ছিলেন। এছাড়াও গত সোমবারও আমরা স্যারের একটা লেকচার ছিল, আমরা শুনেছি, এবং আমরা স্যারের সাথে থাকি। যাই হোক, আরো একবার সকলের সহযোগিতা কামনা করে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করে আলাপনের ৬২তম পর্বে সকলের সঙ্গে দেখা হবে এই আশা রেখে আজকের আমরা এই পর্বের একদম অন্তিম লগ্নে পৌঁছে গেছি। আমাদের সঙ্গে আছেন, আরো একবার ধন্যবাদ জানাই আমাদের আয়োজককারী সম্পাদক ডক্টর কেশব চন্দ্র গোপ স্যার। যদিও তিনি আজকে একটা বিশেষ কাজে বাইরে আছেন, তবুও লিঙ্ক দেওয়া থেকে শুরু করে জয়নিং টোটালটা স্যার করছেন, মোবাইলে আছেন বলে স্যার সামনে আসেননি। আমি আন্তরিকভাবে কেশব স্যারকেও অশেষ ধন্যবাদ জানাই। সবাই সকলকে আরো একবার যথাযোগ্য সম্মান, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানিয়ে আমরা এই 61তম পর্বের শুভ সমাপ্তি ঘোষণা করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, শুভরাত্রি। Good night, everyone. Thank you once again. Good night. Thank you, sir. Thank you all. মুস্তাফিজুর স্যার, চ্যাট বক্সে নাম্বার আছে, আপনি কাইন্ডলি কল মেসেজ করে নেবেন।